এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ এনামুল ইসলাম। উনি বর্তমানে খুলনা ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করছেন। ওনার বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্র বেলঘরিয়া ইউনিয়নে। সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। ঘটনাটি যখন শুরু হয় তখন উনি ক্লাস 1-এ পড়তেন, সাল 2010। ওনার নিজের পরিবারের সাথেই ঘটনাটি ঘটেছিল। ওনাদের পরিবার একটি সুখী পরিবার ছিল, পারিবারিক সচ্ছলতা ভালোই ছিল। ওনার আব্বু কৃষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, আর একজন সফল কৃষক হিসাবে উনি সফলতাও পেয়েছিলেন। পরিশ্রম করে জমিজমা কিনেছেন, ঘরবাড়ি তৈরি করেছেন। উনি ওনার সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছিলেন। এই যে এনামুল ইসলাম ভাই, ওনারা 2 ভাই 1 বোন, 2 ভাই 1 বোন, আব্বু আম্মু আর দাদি, এটাই ছিল ওনাদের পরিবার। দাদা জীবিত ছিলেন না। ওনার বড় ভাইয়া রাজশাহীতে বিবিএ তখন করছিলেন আর কি, 4র্থ বর্ষের স্টুডেন্ট ছিলেন। ওনার আপু তখন 8ম শ্রেণীতে লেখাপড়া করতেন, আর উনি 1ম শ্রেণীতে লেখাপড়া করতেন, মানে ক্লাস 1-এ। হঠাৎ করেই ওনার ভাইয়া এবং আপুর মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। ভাইয়া এবং আপুর আচরণ অস্বাভাবিক হয়ে গেল। পরবর্তীতে ওনার আব্বু আম্মু আসলে বুঝতে পারেননি যে কেন এমনটা হয়েছে, ঘটনাটা কি। এদিকে ওনার যেই ভাইয়া, সে কিন্তু রাত জেগে লেখাপড়া করতো, সারাদিন লেখাপড়া করতো, রাতেও লেখাপড়া করতো। 4র্থ বর্ষের স্টুডেন্ট ছিল, আর ওনার একটা স্বপ্ন ছিল উনি বিসিএস ক্যাডার হবেন। এই জন্যই 4র্থ বর্ষ থেকে উনি বিসিএসের প্রিপারেশন নিচ্ছিলেন। একাডেমিক পড়া, বিসিএসের প্রিপারেশন সব মিলিয়ে ওনাকে দীর্ঘ সময় স্টাডি করতে হতো। শুরুর দিকে ওনার মা বাবা চিন্তা করেছিলেন হয়তোবা পড়াশোনার চাপ, রাত্রে ঘুমায় কম, একাডেমিক পড়াশোনা তো করছে, আবার বিসিএসের প্রিপারেশন, সব মিলে হয়তো ব্রেনের উপর প্রচণ্ড চাপ পড়েছে, এই কারণে সমস্যা হয়েছে। তার ট্রিটমেন্ট চলছে। কিন্তু ওনার যে বোন, তার তো এই ধরনের সমস্যা ছিল না। সে তো 8ম শ্রেণীতে লেখাপড়া করে, তার তো লেখাপড়া এতটা চাপ ছিল না। তাহলে তার মধ্যে কেন এই সমস্যাটা দেখা দিচ্ছিল? প্রথম দিকে অনেক ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অনেক ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু কোনো রেজাল্ট আসছিল না, অবস্থারও খারাপ হচ্ছিল। একটা সময় এই এনামুল ভাইয়ের বড় ভাই এবং বড় বোন দুজনই পুরো দস্তুর পাগলের মতো আচরণ করতে শুরু করেন। আশেপাশে সবাই এই দুজনকে পাগল বলে ডাকতে শুরু করেন, অর্থাৎ দুজন পুরোপুরি পাগল হয়ে যান। এদিকে ওনারা কিন্তু হুজুর কবিরাজ দেখাচ্ছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। নিজের 2 সন্তানের এই অবস্থা দেখে এনামুল ভাইয়ের আব্বু আম্মু অনেক ভেঙে পড়েন, আর ভেঙে পড়াটাই স্বাভাবিক। ঘটনাটা মূলত শুরু হয়েছিল শীতকালের দিকে। আর এই যে এনামুল ভাইয়ের যিনি বড় ভাই, উনি কিন্তু একা এক রুমে থাকতেন, যেহেতু স্টাডি করতেন। এই সমস্যা শুরু হবার পর উনি একা এক রুমে থাকতে পারতেন না, আব্বু আম্মুর মাঝখানে ওনাকে ঘুমাতে হতো। আর ওনার যে বোন, এই বোন ঘুমাতো দাদির সাথে। ভাইয়ার সমস্যাটা বেশি দেখা যাচ্ছিল, আর আপুর সমস্যা প্রথম দিকে লক্ষ্য করা গেলেও ভাইয়ার থেকে কিছুটা কম ছিল আর কি। তবে ভাইয়ার হাত পা শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছিল। শরীর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে 2-3 মাসের মধ্যে ওনাকে আর চেনাই যাচ্ছে না। তবে আপুর অবস্থা ওই দিকে যাচ্ছিল, তবে এতটা দ্রুত হচ্ছিল না, আস্তে আস্তে হচ্ছিল। এরপর একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বিভিন্ন ধরনের ওষুধ, নিয়ম কানুনের মধ্যে চলাচল করার কথা বলে দেন, অনেক ধরনের ওষুধ দিয়ে দেন আর কি, অনেক কিছু খাবার খেতে নিষেধ করে দেন। দেখা গেল এই নিষেধ মানলে 2 সপ্তাহের মতো ভালো থাকে, আবার সমস্যা বেড়ে যায়। এভাবে অনেক কবিরাজকে কিন্তু দেখানো হয়েছে, 2-3 দিন ভালো থাকলেও পরবর্তীতে এই সমস্যা আবার শুরু হয়ে যায়। একবার হয় কি, ওনাদের স্থানীয় একটা মসজিদে তাবলিগ জামাতের কিছু সাথীরা আসেন। এর মধ্যে একজন ব্যক্তি, উনি যখন এই যে বাড়িতে গিয়ে যে ওনারা মসজিদে আসার জন্য বলে যান, উনি যখন ওই বাড়িতে আসেন তখন ওই একজন সাথী ওই ভাইয়াকে দেখার সাথে সাথে ওনার একটা সন্দেহ লাগে। উনি তখন এই এনামুল ভাইয়ের আব্বুকে বলেন যে আপনি মাগরিবের নামাজটা পড়তে মসজিদে আসেন, আমি এই তালিমটা যখন হয়ে যাবে আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো কথা বলার একটা পর্যায়ে উনি বলেন যে আপনার 2 সন্তানকে তো খুবই বাজে রকমের কালো জাদু করা হয়েছে, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন।
আমার কাছে খুবই খারাপ লেগেছে, এরকম দুটো সন্তানকে, তাদের কোনো অপরাধ নাই, তারপরও কেন এমনটা করলো। কে করেছে এটা উনি বলেন নাই, তবে উনি ওনার জায়গা থেকে চেষ্টা করেছিলেন বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে রুকিয়া করানোর জন্য, তবে এটাতে কোনো লাভ হয়নি। কিছুটা কমেছিল, পুরোপুরি কোনো সমাধান হচ্ছিল না। এবারে আর একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে ভাইয়া থেকে আপুর সমস্যা বেড়ে গেল। আগে তো ভাইয়ার সমস্যা বেশি ছিল, আপুর সমস্যা কম ছিল, এখন কিন্তু আপুর সমস্যা বেড়ে গেল আর ভাইয়ার সমস্যা কিছুটা কমে গেল। এর মধ্যে ভাইয়া হঠাৎ করে বলতে শুরু করলেন যে আমাকে বিয়ে দিয়ে দেন, আমাকে বিয়ে দিয়ে দেন, না হলে আমি এইভাবেই মারা যাব। তো উনি এই বিয়ের কথা বলছেন যেহেতু ওনার একটা মানসিক সমস্যা দেখা দিচ্ছিল বা দেখা দিয়েছিল, এর মধ্যে বিয়ে শাদী করানোর জন্য ভালো মেয়ে পাওয়া যাবে কি না এটাও একটা চিন্তা ছিল। আর ওনার পরিবার যেহেতু মোটামুটি অবস্থাশালী ছিল, বেশ অনেক জমি জমাও ছিল, মেয়ে দেখতে থাকেন ওনারা, একটা মেয়ে পেয়েও যান, খুব ধুমধাম করেই বিয়ে শাদী হয়ে যায়। বিয়ের 1 মাস স্বাভাবিক ছিল সব কিছুই, ভাইয়ার আচার আচরণও স্বাভাবিক, মনে হচ্ছে উনি সুস্থ হয়ে গেছেন। কিন্তু 1 মাস পর এই ভাবির আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল। এই ভাবি মাঝে মাঝেই পজেসড হয়ে যেতেন, তাকে জিনে ধরতো, ছোটাছুটি করতো, আর জিনে ধরলে বলতো আমি এটা খাবো সেটা খাবো, এরকম অনেক কিছু তাকে এনে দিতে হতো। এই যে এনামুল ভাই উনি যখন স্কুলে থাকতেন তখন নাকি ঘটনাটা বেশি হতো, এই জন্য উনি একদম নিজের চোখে এই ঘটনাগুলো কম দেখেছেন। বাড়িতে ফেরার পর উনি শুনেছেন দিনের বেলাতেই বেশি হতো, রাতের বেলাতেও হতো, তবে কম। এরকম কিন্তু সমস্যা চলতে থাকে। ওনার ভাবি একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ, কিন্তু তার সাথেও এই সমস্যাটা শুরু হয়ে গেল। ভাবির পরিবার থেকে বলা হলো যে আগে তো তার সাথে এরকম সমস্যা ছিল না, হঠাৎ করে এরকম সমস্যা কেন তৈরি হলো। তারাও চিন্তা করলেন যে এই বাড়িতেই নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, যার কারণে তাদের মেয়ের সাথে এই সমস্যা তৈরি হয়েছে। এদিকে হয় কি, একটা ঘটনা ঘটে, এই ভাবির উপরে জিনটা হাজির হয়ে হঠাৎ করে একদিন বলে যে আমি এক ব্যক্তির কাছে যাব। তো কোন ব্যক্তি? একজন ব্যক্তির নাম বলে। এই ব্যক্তি হচ্ছে ওই গ্রামের এমন একজন মানুষ যে সর্বপ্রথম হজ করেছিলেন। উনি বিভিন্ন ধরনের জিনিস জানতেন, জিনেদের সাথে তার যোগাযোগ হতো, কথা হতো। তার বাড়ির আশেপাশে যেই জায়গা রয়েছে এই জায়গার মধ্যে একটা পুকুর ছিল, বেশ বড় একটা পুকুর। উনি নাকি বিভিন্ন জিনকে ওই পুকুরের আশেপাশে বেঁধে রাখতেন। এগুলো বিভিন্ন মানুষের মুখে শোনা যেত আর কি, শোনা কথা। তো ওই পুকুরের পাশে একটা বাগানের মতো ছিল, ওই বাগানের পাশে একটা মাঠ ছিল, ওই মাঠে এই এনামুল ভাইরা ক্রিকেট খেলতেন। একবার হয় কি, একটা ছেলে হঠাৎ করে নাকি কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার গলা দিয়ে রক্ত বের হয়। এদিকে এই ধরনের সমস্যা মাঝে মাঝে অনেকের হয়েছে ওই পুকুরের আশেপাশে। এখন ওই ব্যক্তির কথা তো ওই ভাবি বলেছেন যে ওই লোকের কাছে যাব। কেন ওই লোকের কাছেই যেতে হবে? কেন? তাকে তো এই রাতের বেলা ছাড়া যাবে না, উনি বারবার বাইরে বের হয়ে যেতে চাচ্ছেন। তখন হঠাৎ করে ভাবি বলে ওঠেন যে আমি মিষ্টি খাবো। এই রাতের বেলা মিষ্টি পাওয়া যাবে কোথায়? তখন বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে 1 কেজি মিষ্টি কিনে আনা হলো। কয়েক মিনিটের মধ্যে সব মিষ্টি খেয়ে ফেললো এবং বলছে যে আমার পেট ভরেনি, আরও দিতে হবে। আবার মিষ্টি কোত্থেকে আনবে? অনেক কিছু বোঝানোর পর অবশেষে শান্ত হয় ওই জিনটা, যেটা ভাবির ভিতরে ছিল আর কি। ভাবি কিন্তু স্বাভাবিক অবস্থায় 2টার বেশি মিষ্টি কখনোই খেতে পারে না। এরপর জিনটা চলে যায়। মাঝে মাঝেই এই ধরনের সমস্যা কিন্তু হতে থাকে। এভাবেই প্রায় 1 বছর 2-3 মাস হয়ে গেছে, অর্থাৎ প্রায় 14-15 মাস হয়ে গেছে। পারিবারিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থনৈতিক, সামাজিক, অনেকভাবে। অর্থনৈতিকভাবে ক্ষতি তো হয়েছেই, সামাজিকভাবে যে এই বাড়িতে সব পাগলের আস্তানা হয়েছে, ঠিকঠাক মতো চাষাবাদও করতে পারছিলেন না, জমি জমা দেখাশোনা করতে পারছিলেন না, বাচ্চা কাচ্চাদেরকে নিয়েই দৌড়দৌড়ি করতে হতো। খুব একটা জটিল সমস্যার মধ্যে ওনারা পার করছিলেন। একবার একজন ভালো কবিরাজ আসেন। তো কবিরাজ আসার পর উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন। তার আবার একটা মুদিখানার দোকান ছিল, উনি দোকানে বসতেন, ব্যবসা বাণিজ্য করতেন, আর রাতের বেলা উনি রুগী দেখতেন। উনি কি করেছেন, এই ভাবির উপরে জিন হাজির করেছেন। অনেক প্রশ্ন করা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন। তখন ওই ভাবির উপর থাকা জিনটা বলে যে এই মেয়েটা আমার কোনো ক্ষতি করেনি, এই মেয়েটাকে আমি চিনতামও না, আমাকে জোর করে এই মেয়েটার উপর পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? তখন এমন কিছু তথ্য বলে যা শোনার পর এই এনামুল ভাইয়ের মা বাবা তো চমকে ওঠেন। ওনারা ভুলেই গিয়েছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে ওনাদের আত্মীয়দের মধ্যেই একটা ছেলে একটা মেয়ে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একটা পর্যায়ে ছেলেটা মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এদিকে মেয়েটা কিন্তু কোনোভাবেই ওই ছেলেটা ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। মেয়েটা তো বলে দিয়েছে যে আমার সাথে এরকম একটা প্রতারণা করলি, আমি তো এমনি এমনি তোকে ছাড়বো না। মেয়েটা তার পরিবারকে জানায় যে ও আমার সাথে এরকম প্রতারণা করছে। মেয়েটা খুব আবেগে এমন কিছু কথা বলে ফেলে পরিবারকে যে তোমরা যদি এর বিচার না করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো, এর ধরনের কথাবার্তা বলে আর কি। পরিবারের সদস্যরা চিন্তা করে যে এই ছেলেটা এই মেয়েটার সাথে এরকম একটা প্রতারণা করলো, যেহেতু মেয়েটা এরকম এগ্রেসিভ লেভেলে চলে গেছে, একটা দুর্ঘটনা ঘটাতে পারে, একটা বিচার সালিশ তো করার দরকার। তো বিচার সালিশ যখন বসে তখন এই এনামুল ভাইয়ের বাবা উনি ওই আত্মীয়দের মধ্যে ওই ছেলের পক্ষের আত্মীয়দের বেশ কাছাকাছি ছিলেন আর কি, ব্লাড কানেক্টেড ছিলেন বেশি আর কি। এই জন্য উনি ওই মিটিংয়ে চুপচাপ ছিলেন এবং ওই ছেলেদের পক্ষ বেশি অবলম্বন করেছিলেন, অথচ ছেলেটা কিন্তু দোষী ছিল। এই জিনিসটা কিন্তু ওই মেয়ে পক্ষরা মেনে নিতে পারেননি। তাদের ধারণা যে এনামুল ভাইয়ের বাবা একজন সম্মানিত মানুষ, উনি কিন্তু এই বিষয়টা সমাধান করে দিতে পারতেন, তা না করে উনি ছেলেদের পক্ষ নিয়েছেন। এই জন্য ওই যে একজন সর্বপ্রথম হজ করা ব্যক্তি তার কাছে গেছে, তার কাছে যাওয়ার পর তাকে দিয়ে ভয়ঙ্কর একটা উন্মাদ বানানোর জাদু করেছে। অথচ এই ব্যক্তিটার সাথে এনামুল ভাইয়ের মায়ের খুবই ভালো একটা সম্পর্ক ছিল, তাকে উনি ধর্ম বাবা বলে ডেকেছিলেন। অর্থাৎ এনামুল ভাইরা ওই ব্যক্তিকে ধর্ম নানা বলে ডাকতেন, তাকে খুবই সম্মান করতেন। এই লোকটাই মূলত এই কাজটি করেছিল। দেখুন প্রিয় লিসেনার্স, বিশ্বাস আসলে কোথায় চলে গেছে। কিসের কি ধর্ম বাবা, ধর্ম নানা, এইসব কাজ যারা করে এদের কাছে আত্মীয়তার সম্পর্ক বা সামাজিক সম্পর্ক এদের আসলে কোনো মূল্যই নেই। যাই হোক, এই বিষয়টা যখন জানাজানি হয়ে গেল, এর মধ্যে হয় কি, ওই ব্যক্তিটা খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে যান, মৃত্যুশয্যায় চলে যান। তখন এই এনামুল ভাইয়ের মা তার কাছে যান, যাওয়ার পর উনি এই বিষয়টা বলেন। তখন উনি বলেন যে সত্যি আমি খুব বড় ধরনের একটা অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দিও, আর আমি এই সমস্যার সমাধানের জন্য যা যা করার দরকার করে দিচ্ছি। উনি ফলের রস ছাড়া কিছুই খেতে পারতেন না, মৃত্যুশয্যায় শুধু ফলের রস, এছাড়া অন্য কোনো কিছুই খেতে পারতেন না। সর্বশেষ যেই ফলের রসটি খেয়েছিলেন এটাও কিন্তু এই এনামুল ভাইয়ের মায়ের হাত থেকে খেয়েছিলেন। এরপরই উনি মারা যান। মারা যাওয়ার আগে উনি কালো জাদুর বিষয়গুলো নষ্ট করে দিয়েছিলেন। আল্লাহর রহমতে এনামুল ভাইয়ের ভাই, বোন, ভাবি সবাই আল্লাহর রহমতে একদম সুস্থ স্বাভাবিক হয়ে যান, আলহামদুলিল্লাহ। ওনাদের এখন সন্তানাদি হয়েছে, এনামুল ভাইয়ের ভাইয়েরও হয়েছে, এনামুল ভাইয়ের বোনের বিয়ে হয়ে গেছে, তারও সন্তানাদি হয়েছে, তারা এখন ভালো আছেন। তবে এই যে একটা সময়, এরকম সময় কেটেছে প্রায় 4 বছর, 2010 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত। এই একটা সময় ওনাদের যে কী কষ্টে গিয়েছে তা শুধু ওনারাই বুঝতে পারবেন। সঙ্গতার কারণে গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন, এই জন্য আমরা বললাম না, যদিও বা উনি গ্রামের নামটি আমাদেরকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই কারণেই ঘটনার শুরুতে আমি বলেছিলাম যে আসলে আমরা কাকে বিশ্বাস করব, কার সাথে আমরা সম্পর্ক স্থাপন করব। যারা এই ধরনের কাজ করেন এনাদের থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয়, কেননা এনারা অনেক বড় ধরনের ক্ষতি করতে পারেন। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কবিরাজের কাছে যাই, এই কবিরাজরা কি করেন, আমাদের নাম রাখে, ঠিকানা রাখে, এরপর এরা নিজেরাই আমাদের উপরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে যাতে করে আমরা তার কাছে যাই। তারপর আমরা যখন যাই বলে যে এত টাকা লাগবে, আমরা টাকা দেই, মাসখানেকের জন্য সমস্যার সমাধান হয়ে যায়, এরপরে আবার একই সমস্যা তৈরি হয়ে যায়, আবার আমরা তার কাছে যাই, আবার টাকা লাগবে, এভাবেই চলতে থাকে। এভাবে এক একটা রুগীকে সোনার ডিম পাড়া হাঁস হিসাবে তারা কাউন্ট করে। দেখে নেয় যে এই রোগীর আর্থিক অবস্থা কেমন। যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, এক মুরগি 1000 বার জবাই করতেও তারা দ্বিধাবোধ করে না। এভাবেই কিন্তু অনেক ভণ্ড কবিরাজ তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই জন্য আমরা কাউকে সহজ সরল মনে বিশ্বাস করার আগে 100 বার চিন্তা করব, বিশেষ করে এই ধরনের কাজ যারা জানেন। দুই 2003 সালের ঘটনা। তৌফিক তখন বেশ ইয়াং, কেবল পড়াশোনা শেষ করেছে, চাকরিতে জয়েন করেছে। তো বেশ ভালোই কাটছিল সময়, ব্যাচেলার মানুষ, ঘোরাফেরা, এর মাঝে তার বিয়েও হয়ে গেল।
আর বিয়ে হওয়ারই ছিল আসলে, কারণ তার সাথে পূর্ব পরিচিত পাত্রী, বেশ সখ্যতা ছিল তাদের, এই চাকরিটার জন্য ওয়েট করছিল। তো চাকরি হওয়ার পর বিয়ে করলো। এখন তো জীবন অন্যরকম, বেশ ভালো সময় কাটাচ্ছে দুইজন, ঘোরাফেরা করে, ঢাকা শহরে এদিক ওদিক যায়, এবং যেহেতু পূর্ব পরিচিত তাদের মাঝে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। মানে দেখা যেত যে মানে ঘুরতে গিয়েছে লেকে, বেশ রাত পর্যন্ত সেখানে থেকে তারপর আসছে, গল্প গুজব করতো, লেকের পাড় দিয়ে হাঁটতো, গাছপালার মধ্যে দিয়ে হাঁটতো। তো মোটামুটি তারা বেশ এনজয় করছিল তাদের জীবনটাকে। তো যাই হোক, এরকম কয়েকদিন যাওয়ার পরই তৌফিক প্ল্যান করলো যে ঘুরতে যাওয়া দরকার, বিয়ে করেছে এখন ঘুরতে যাওয়া দরকার, যেটাকে হানিমুন বলে আর কি। তো এইটা প্ল্যানিং করা শুরু করলো দুইজনে। তো মোটামুটি বাংলাদেশের মধ্যে এদিক ওদিক কোথায় যাওয়া যায় চিন্তা করছে। তো দুইজনে চিন্তা ভাবনা দেখলো যে কক্সবাজারই সবচেয়ে ভালো ডেস্টিনেশন হতে পারে, মানে ওখানে গেলেই সবচেয়ে ভালো হয়। তো তৌফিক বললো যে আমি আসলে চট্টগ্রামে এর আগে গিয়ে কখনো লম্বা সময় স্পেন্ড করিনি, তাহলে এক কাজ করি, আমরা আগে চট্টগ্রাম যাই, চট্টগ্রাম গিয়ে একদিন থাকি, আর আমরা যদি ট্রেনে যাই তাহলে আমাদের অবশ্যই চট্টগ্রামে যেতে হবে আগে। তো একদিন যাই চট্টগ্রামে, ওখানে গিয়ে একটু ঘুরি, আমার এক খালার বাসায় আছে, সেখানেও যাব, সেখানে গিয়ে ঘোরাফেরা করে তারপরে পরদিন আমরা কক্সবাজার চলে যাব। তো তৌফিকের ওয়াইফ রাজি হয়ে গেল। তো দুইজনে সেইভাবেই চিন্তা ভাবনা করলো, ছুটি নিল, দুজনেই চাকরি করতো, দুজনেই চাকরি পেয়েছিল। তো চাকরি থেকে অফ নিয়ে তারা একদিন এরকম রওনা দিল রাতের ট্রেনে। তো রাতের ট্রেনে যাবে, বাসা থেকে গোছগাছ করে দুজন বেরিয়েছে, ট্রেন স্টেশনে গেছে, সেখানে গিয়ে দেখছে যে ট্রেন আসতে বেশ খানিকক্ষণ বাকি, প্ল্যাটফর্মের মধ্যে হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটি করতে করতে একসময় ট্রেন আসলো, তারা উঠে গেল ট্রেনে। চলছে ট্রেন, রাত এবং গভীর রাতের ট্রেন, বেশ সুন্দর একটা পরিবেশ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই ওই দিন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টি তারা এনজয় করছে, মানে ছিটে ফোটা বৃষ্টি, ট্রেনের কাজ গড়িয়ে পড়ছে, আবার জানলা সরিয়ে দিলে দেখা যাচ্ছে বাইরে ব্রিজ ক্রস করছে, তখন নিচে নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। যাই হোক, এরকম করতে করতে একসময় তারা চলে আসলো চট্টগ্রাম সকালবেলা, এবং নেমে গেল চিটাগাঙে। তো চট্টগ্রামে নেমে তারা গেল তৌফিক তার খালার বাসায়, ওখানে গিয়ে দেখা করলো। তার খালারা তখন তাকে থাকতে রিকোয়েস্ট করলো তাদের বাসায়, বললো আজকে তোরা এখান থেকে যা। কিন্তু তৌফিক কিন্তু ওখানে নেমেই একটা হোটেল বুক করেছিল, মানে সে চাচ্ছে না যে মানে সময়টা আত্মীয় স্বজনের সাথে জড়ায় যেতে, সে আসছে এখানে হানিমুনে, সেরকম ভাবে চিন্তা ভাবনা করলো। তো খালার বাসায় বললো যে না খালা, আমি হোটেল বুক করছি, আমি রাতের বেলা ওখানে থাকবো, এরকম বলে খালাদের বললো আমরা আসি, সারাদিন আসি, রাত্রেবেলা যাবো এখান থেকে। তো মোটামুটি খালার বাসায় তারা কাটালো, বেশ রাত পর্যন্ত কাটালো, প্রায় 9:30 পর্যন্ত ওখানে ছিল। তো তারপর বিদায় নেবার পালা, তৌফিক সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরোচ্ছে। তো তার কাজিন তাকে বললো যে তোমাকে এগিয়ে দিই সামনে। বলে না রে না, আমার এগুলো লাগবে না, আমি এমনি চলে যাবো, কি হয়েছে, কোনো সমস্যা কি? বলে না তুমি তো এখানে থাকো নাই আগে, রাস্তাঘাট কেমন না, নীরব নিথর। বলে আরে দূর, এখান থেকে বের হয়ে যায় দেখি কোথাও সামনে একটা সিএনজি পেলে নিয়ে নিবো, অথবা রিক্সা পেলে এখান থেকে নিয়ে সামনে চলে যাবো, এখান থেকে তো দেখছি টেম্পো চলে। তো বলে যে পারবা তুমি? বলে যে হ্যাঁ পারবো। বলে তৌফিক বের হয়ে আসে তার স্ত্রীকে নিয়ে, মানে তাদের ওই বাড়িটা ছিল 3 তলা থেকে নেমে আসে, একেবারে নীরব রাস্তাঘাট, যেখানে বের হয়েছে তার খালার বাসাটা, যেখানে ওই কমিউনিটিটার মধ্যেই বেশ নীরব, একটার পর একটা বাড়িগুলো খুব নীরব, সামনে একটা মাঠ আছে, গাছপালা আছে কিছু। ওখান থেকে হেঁটে আসতেছে তৌফিক, এবং দেখতেছে যে আকাশটা কেমন গুড় করতেছে। মানে আগের দিন যখন তারা ঢাকা থেকে আসছে তখনও কিন্তু মেঘলা আকাশ ছিল, আজকেও মেঘলা আকাশ। তো তৌফিকের ওয়াইফ হাঁটতেছে আর বলতেছে যে একেবারে নতুন জায়গায় তুমি এরকম রাত্রে বের হয়ে গেলা, তোমার কাজিন বলছিল এগিয়ে দিতে, খারাপ কি, সমস্যা কি? বলে আরে সমস্যা কিছু না, তোমার নিয়ে হাঁটবো, এটাই তো মজা, একা একা নতুন জায়গা, এটাই তো আমরা এনজয় করবো, এখানে আরেকজনের কি দরকার? তো তৌফিক আবার বলতেছে তার ওয়াইফকে যে তুমি যে শ্যাম্পু দিছো, শ্যাম্পুর ঘ্রাণটা খুব কড়া, ছড়াচ্ছে চারপাশে, নির্জন জায়গায় হাঁটার এই একটাই ভয় যে তোমার ঘ্রাণ ছড়া যাচ্ছে চারিদিকে, রাতের বেলা ভূত প্রেত ধরে বলছে, আম্মা বলতো। তো তার ওয়াইফ বলে আরে ধুর, এগুলো বাদ দাও, কি বলো তুমি? বলে যে হ্যাঁ, একেবারে ঘ্রাণ কিন্তু ছড়া যাচ্ছে চারদিকে, মানে এটা দুষ্টুমি করতেছে, খুনসুটি করতেছে। তো এগুলো বলতে বলতে হাঁটতেছে দুজন। তো সেই তাদের বাসার সারিগুলো পার হয়ে আসলো, এখন একটা রাস্তা, লম্বা রাস্তা, এই রাস্তাটা সোজা চলে গেছে একদম সামনে গিয়ে মেন রোডে উঠছে, এবং সেই মেন রোডও কিন্তু একটু মানে খালি, কারণ এই যে তৌফিকের খালার বাসাটা একটু দূরে শহর থেকে, মূল শহর থেকে। যাই হোক, এই সামনের রাস্তাটার মাঝে কোনো কিছু নাই, রিক্সা টিক্সা কিচ্ছু নাই। দেখতেছিল ওই পাশে দোকান ছিল, বন্ধ করে দিচ্ছে, মানে লাস্ট ঝাপের একটুখানি নামাই দিছে, মানে একটুখানি মানে খুলে রাখছে, এখন নামাই দিবে এই পাশে। তো তৌফিক বুঝলো যে ওই দোকান বন্ধ থাকলে পুরো জায়গাটা নির্জন হয়ে যাবে, এখানে আর কোনো কেউ নাই। যাই হোক, কি করা, সেই রাস্তা ধরে হাঁটতে হবে, গাড়ি ঘোড়া কিছু নাই। হেঁটে যাচ্ছে সামনে, ডান দিকে এরকম গলি চলে গেছে, সেখানেও অনেক বাড়িঘর, আবার একটা খোলা মাঠ, বিশাল মাঠ, কেউ নাই। বাতাস বেশ ছুটতেছে, বেশ দামাল বাতাস চারিপাশে, বৈশাখের আগের দিকে, মানে এখনকার মতো সিজন, বাতাস এদিক ওদিক মানে দামাল ডাপটায় বেড়াচ্ছে আর কি, দিক দিয়ে যে গাছপালা, ওখানে ছোটখাটো পাতাগুলোকে একদম বসাই দিতেছে, বেশ বাতাস। তো তৌফিক তার ওয়াইফকে বললো যে তোমার চুল খোলা, চুলটা তুমি বেঁধে নাও।
তোমার যে সত্যি কিন্তু শ্যাম্পুর গন্ধ খুব ছড়াচ্ছে, খুব স্ট্রং ফ্রেগনেন্স ওয়ালা একটা শ্যাম্পু ইউজ করছিল তৌফিকের ওয়াইফ, এবং সেই ঘ্রাণটা ছড়াচ্ছিল আসলে। তো তৌফিক মানে এই নিয়ে 2-3 বার বললো, তো তার ওয়াইফ কি করলো, দাঁড়াও একটু দাঁড়াতে বলে সে তাড়াতাড়ি তার চুলটাকে পেঁচায় বেঁধে একটা পাঁচ ক্লিপ দিয়ে আটকায় দিল এবং আঁচলটা টেনে নিল, নিয়ে বললো এবার চলো। তো দুজন হাঁটতেছে, বাতাস কিন্তু মানে বেশ দাপাদাপি করতেছে আশেপাশে, ওই ছোটখাটো গাছপালা একদম মানে শোয়ায় ফেলতেছে এরকম একটা অবস্থা। এবং পাশেই হচ্ছে গলি, ওই পাশের অনেকগুলো এরকম বাড়ি ওদিকে ঢুকে গেছে, ওখানে দেখা যাচ্ছে। আবার তার পাশে একটা বড় মাঠ, এই মাঠটা অনেক দূর পর্যন্ত গেছে এবং দূরে গাছপালার সারি দেখা যাচ্ছে অনেক দূরে। ওই গাছপালার সারির পাশ দিয়ে মেন রোডটা গেছে, আর মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট কোনো হয়তো স্কুটার যাচ্ছে বা টেম্পো যাচ্ছে, এরকম দূর থেকে দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে মিনি বাস বা বড় বাসও দেখা যাচ্ছে রাস্তা দিয়ে পাস করতেছে। তো তৌফিকরা হাঁটতে হাঁটতে এটা দেখতেছে দূরের রাস্তায়, এরকম দেখতেছে। এর মাঝে হঠাৎ করে চারদিক অন্ধকার করে ইলেকট্রিসিটি চলে গেল। মানে ওখানে কিন্তু ওই নিয়ন আলোর কিছু ল্যাম্পপোস্ট ছিল দূরে দূরে, এবং সেই আলোগুলাই রাস্তাটাকে কেমন জানি আলোকিত অন্ধকার এরকম একটা অবস্থা তৈরি করছিল। কিন্তু এইবার পুরোপুরি অন্ধকার হয়ে গেল চারিদিক, এবং বাতাস কিন্তু চলতেছে। তো তৌফিক ভাবলো হয়তো ঝড় বৃষ্টি আসছে, সেই কারণে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সে এক্সপেক্ট করতেছিল যে হঠাৎ করে যদি তার কাজিন চলে আসতো যে ভাইয়া তুমি কি ঝড়ে পড়ছো, তার কাছে একটা ভালো লাগতো। এখন যেন কেমন যেন অস্বস্তি লাগতেছে, কারণ রাস্তায় কিচ্ছু নাই, পুরো রাস্তাটা ফাঁকা, এবং সে আর তার ওয়াইফ হাঁটতেছে, এবং এই মানে এর মাঝে বাতাস বেশ দামাল ভাবে চলতেছে, মানে যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা, চাঁদটা ঢেকে গেছে মেঘে, এরকম একটা অবস্থা। তো তৌফিকের একটু অস্বস্তি লাগতেছে, মানে ওয়াইফরে নিয়ে এসে, এবং অপরিচিত শহর, এখান থেকে কাউকে চিনে না। এটাও মানে অন্য শহরে আসলে কিন্তু এরকম মনে হয় যে এখানে আমার পরিচিত কেউ নাই, এরকম মনে হয়। যেমন যেই শহরে থাকে সেই শহরে কিন্তু মনে হয় যেখানেই যাক সে শহরে মনে হয় যে ভাই আমি বলতে পারি যে আমি অমুক জায়গায় থাকি বা ইত্যাদি, বাট এখানে কিন্তু তার কাছে অন্যরকম লাগতেছে। তো যাই হোক, একবার সে মনে মনে চিন্তাও করতেছিল যে আমি ফিরে যাবো নাকি খালার বাসায়। তো এগুলো ভাবতে ভাবতেই যাচ্ছে, তো তার ওয়াইফ বলতেছে তুমি এত কি টেনশন করতেছো? বলছে যে না টেনশন লাগতেছে, হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টিতে পড়ে যেতেছি, তো বাতাস যেভাবে আসতেছে মনে হয় বৃষ্টিও আসতে পারে। তার ওয়াইফ বলে পা চালাও, তাড়াতাড়ি চলো। তো তারা হাঁটতেছে অন্ধকারের মধ্যে, আকাশের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে রাস্তা, এবং এখন দূরের ওই রাস্তা দিয়ে কিছু গেলে দেখা যাচ্ছে। তো যাই হোক, দুজনে কোনো মতে চলতে চলতে এর মাঝে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু করলো, মানে একদম ফিনফিনে বৃষ্টির কণা। তো এরকম এসে লাগতেছে ঝাপটার মতো ঠান্ডা ঠান্ডা। তো তারা একসময় চলে আসলো মেন রাস্তার উপরে, তো এসে দাঁড়ায় আছে, দেখতেছে রাস্তার দুই পাশ ফাঁকা, এবং তখন তারা যখন পৌঁছেছে তখন কিছু যাচ্ছে না। এর মাঝে অনেকক্ষণ পর তারা দাঁড়ায় আছে, এখানে বাতাস দাপাদাপি করতেছে। একবার চিন্তা করছিল হাঁটা দিবে কিনা, তৌফিক চিন্তা করছিলাম ওদিক চলে যাবো নাকি, হাঁটতে থাকবো নাকি, তার ওয়াইফ মানা করলো। এর মাঝে দেখলো যে একটা টেম্পো আসতেছে, তো হাত দেখালো তৌফিক এরকম করে। তো টেম্পোটা এসে থামলো, তো টেম্পোতে উঠলো তারা দুইজন, দেখলো যে তারা দুইজনই ওই টেম্পোতে, আর কোনো যাত্রী নাই। আর যারা চালাচ্ছে মানে যারা ড্রাইভার আর কি চালাচ্ছে, তারা মানে ড্রাইভারের সাথে হেল্পার, তারা দুইজনই। তো তৌফিক চিন্তা করলো যে এটা কেমন হলো, অপরিচিত শহর, আর এখানে দুইজন উঠছি, আবার অনেক রকম তো কথা শোনা যায়, হ্যাঁ অপরাধের ব্যাপার স্যাপার শোনা যায়, একটু ভয় পাচ্ছে সে। তো এর মাঝে বসার কিছুক্ষণের মধ্যে মানে টেম্পোটা চলা শুরু করছে, এই সময় ঝুম বৃষ্টি হঠাৎ করে নামলো, মানে একেবারে প্রচন্ড জোরে, মানে তুমুল বর্ষণ, মানে কঠিন অবস্থা। টেম্পোর যে হেল্পার সে বলতেছে যে স্যার ইটা খুলে দেন, ওই যেখানে তারপলিন আছে ওইটা খুলে দেন, নাহলে ভিজে দেবেন। তো তৌফিকরা ওই ইটা খুলে ফেললো, তারপলিন যেটা ছিল পাশে ওইটা খুলে দিল, খুলে তাড়াতাড়ি নিজেরাই সে আর তার ওয়াইফ মিলে বাঁধলো, এই পাশে ওই পাশেরটাও খুলে বাঁধলো। তুমুল বৃষ্টি দুই পাশে বাড়ি খাচ্ছে এসে, এবং মানে বলার মতো না, এবং অন্ধকার রাস্তা, মানে ইলেকট্রিসিটি চলে গেছে, এরকম একটা অবস্থা। তো এরকম ভাবে এক সময় যে ঠিক যেখানে তাদের ডেস্টিনেশন, সেখানে আগে যে একটা মোড় আছে, মোড়ের ওখানে টেম্পোটা থামলো, তখন বৃষ্টি হালকা কমছে। এখন নেমে তো যেতে হবে, তো কিছু করার নাই, টেম্পোতে এরপর যাবে না। তো ওইখানে কিছুক্ষণ বসে থেকে টেম্পোটাও রাখলো। তো তারা টেম্পোর যে হেল্পার বললো স্যার চাইলে কিছুক্ষণ বসতে পারেন বৃষ্টি থামা পর্যন্ত। তো কিছুক্ষণ বসে দুইজনে নামলো পরে টেম্পো থেকে, এর মধ্যে ভাড়া টাড়া দিয়ে দিছে। তো নেমে চিন্তা হচ্ছে কই যাবে, কিচ্ছু নাই, মানে একদম দেখা যাচ্ছে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, এবং পানি, রাস্তার মধ্যে পানি সামনের দিকে একদম, মানে বেশ বেশ পানি জমছে ওদিকে। তো দেখলো যে একটা রিক্সা আসতেছে, রিক্সাটাকে হাত দিয়ে ডাকলো, ডেকে বললো যে এরকম অমুক জায়গায়, যেখানে হোটেল ঠিক করছে ওই জায়গায়। তো রিক্সাওয়ালা শুনলো, শুনে বেশি ভাড়া চাইলো, বললো যে ভাই যাবো, কোনো অসুবিধা নেই। তো রিক্সাতে উঠে বসলো দুজন, উঠে বসে রিক্সা যাচ্ছে তাদেরকে নিয়ে, দেখতেছে পানি হয়ে গেছে তাদের রিক্সার যে মানে পা দানি সেই পর্যন্ত প্রায় পানি এখান দিয়ে। তো চলতে 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 এক রাস্তায় নিয়ে আসলো, সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাস্তার দুই পাশে দেখতেছে বৃষ্টিতে একদম ভিজে অন্যরকম অবস্থা, এবং আশেপাশের যে বাড়িঘরগুলো সেগুলো একদম নীরব হয়ে গেছে এই বৃষ্টিতে, এরকম কেমন একটা অবস্থা, ইলেকট্রিসিটি নাই এখানেও, এবং রিক্সাটা চলতেছে। তো তৌফিকের স্ত্রী তাকে ধরে বসছে, সেও একটু ভয় পাইতেছে, সে বেশ সাহসী মেয়ে কিন্তু ভয় পাচ্ছে। তৌফিক বলে কি ব্যাপার, তুমি ভয় পাইতেছো? বলে না কেমন জানি লাগতেছে এরকম। তো যাই হোক,
চলতে চলতে তারা আসলো যেখানে তাদের যে হোটেল, সেই হোটেলের সামনে আসলো। রিক্সা থেকে নামলো, রিক্সাওয়ালাকে যথারীতি ভাড়া দিল, এক্সট্রা ভাড়া দিয়ে রিক্সা বিদায় দিল। তো হোটেলের ভিতরে জেনারেটর চলতেছে, শব্দ পাচ্ছে, কিন্তু কেন জানি তাদের ওখানে দাঁড়ায় থাকতে বেশ ভালো লাগতেছে। গেটের সামনে এমনকি ওই যে দারোয়ানের কাছেও তারা যায় নাই, ওখানে দাঁড়ায় বলতেছে চলো আমরা একটু সামনে হাঁটি। ওই জায়গাটা আবার পানি নেই, ওই জায়গাটা একটু শুকনা। যাই হোক, দুজনে মিলে হাঁটতে হাঁটতে, মানে বৃষ্টি থেমে গেছে তো কেমন যেন লাগতেছে, তো হাঁটতে হাঁটতে সামনে গেল তৌফিক আর তার ওয়াইফ। তো যে দেখতেছে যে বাঁ দিকে একটা পুকুর, একটা বড় পুকুর, পুকুরের পাড়ে অনেকগুলো গাছ একদম নুয়ে পড়ছে পুকুরের উপরে, পাশের গাছগুলা। আর পানিটা জানি কেমন টলমল টলমল করতেছে, একটু আগে বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে টলটল করতেছে। এবং মেঘটা একটু সরে গিয়ে হালকা চাঁদের আলো পড়ছে ওখানে। তো তার ওয়াইফ বলতেছে যে খুব সুন্দর লাগতেছে না পানি? বলে যে হ্যাঁ। তো তৌফিক আস্তে করে নিচু হয়ে দেখতেছে সামনে কতগুলো ইট রাখা এরকম। তো সে বললো তোমার একটা জিনিস দেখাই, দেখো তুমি এটা পারো। বলে সে ওই ইটের ওখান থেকে একটা চ্যাপ্টা টাইপের ইট নিছে, অনেকটা চারার মতো আর কি, তো সে ভিজা ভিজা। তো তার ওয়াইফরা বলতেছে দেখো আমি চারা খেলি, বলে সে এরকম করে কাট করে পানিতে মারলো পুকুরের এখানে। তো মানে স্বাভাবিকভাবেই যেটা পুকুরে হয়, পানিতে সুইং করে করে ওইটা চলে গেল সামনে চারাটা। তার ওয়াইফ বললো যে এগুলো আমারই শেখাও, তারা আমিও পাই। তো বলে সেও চারা মারলো। তো তার ওয়াইফের চারাটা যখন মারছে, তখন যেখানে পানিতে পড়লো চারাটা, তারপর পানিটা যখন নাকি ওইটা সুইং করে একবার উঠে আবার গেল, সেই সময় মনে হলো পানির মধ্যে একটা নড়াচড়া। মনে হলো মানে বেশ মানে ভারী কেউ যদি সাঁতার কাটে, মানে ভেসে উঠে আবার ডুব দেয় যেরকম, সেরকম। বাট একটা মানুষের মতো সাইজ যদি করে সেরকম একটা নাড়াচড়া, এখানে ভুস করে উঠে ভুস করে এরকম করে গেল। তো তৌফিক বলে আরে কি ব্যাপার, কি ব্যাপার, মানুষ নাকি, কি সাঁতার কাটে নাকি, এরকম বলতেছে। তার ভাই বললো না কি ব্যাপার, সে ভয় পেয়ে গেছে কাইন্ড অফ, মনে হচ্ছে তারে কেউ কিছু বলবে নাকি। তো তাকায় দেখতেছে পানির মধ্যে মনে হলো কেউ সাঁতরায় যাচ্ছে, সাঁতরানোটা অনেকটা কারো হাত বেঁধে দিলে যদি কেউ সাঁতরায়, মানে মাথা দিয়ে এরকম করে উঠে আবার ডুবে আবার সাঁতরায় এরকম করে। এরকম করতে করতে এক পাড়ে গিয়ে ওটা থামলো, মনে হলো কেউ একজন থামলো। এবং ওই পাড়টার মধ্যে যেখানে সে থামছে সেই জায়গাটা বেশ অন্ধকার, ছোপালো। তো এখান থেকে তৌফিক আর তার ওয়াইফ দেখতেছে। তো তারপর দেখলো মনে হয় পানির মধ্যে ফুসফুস করে পাড়ে উঠলো। তো পাড়ে যে উঠছে, ফিরে তাকাইছে ওখান থেকে, একটা অবয়বের মতো বুঝতেছে দূর থেকে তার একটা মানে ইটস লাইক মানে কি বলে একটা ফিগার, একটা মানুষের ফিগারের মতো অন্ধকার। তো তাকাইছে এরকম। তো তাকানোর পর তারা খেয়াল করলো যে অনেকটা বিড়ালের চোখ যেরকম চলে, মানে বিড়াল যেরকম তাকাইলে অন্ধকারে মানে ফট করে জ্বলে উঠে, জাস্ট লাইক দ্যাট, ওইভাবে চোখ দুটা জ্বলে উঠছে, দুটা চোখ এক জোড়া। মানে ওইটা কি, ওরা চিন্তা করছে কি। তো তৌফিক তাড়াতাড়ি তার ওয়াইফকে বললো চলো এখান থেকে যাই, সে ওইটারে মানে পছন্দ করে নি, চলো তাড়াতাড়ি যাই। তো হেঁটে যাচ্ছে তারা তাড়াতাড়ি। তো বাতাস কিন্তু এর মধ্যে চলতেছে, হালকা হালকা বাতাস, যেহেতু বৃষ্টির পরবর্তী। তো তারা যখন পুকুরের এলাকাটা পার করে যাচ্ছে, মানে ওই পারে যেখানে পাড়টার মধ্যে উঠছে ওই জিনিসটা বা মানে সেই ফিগারটা, সেই জায়গাটা তারা ক্রস করে যাবে, ওই পাড়টা চিকন পাড়, ওইখান থেকে হেঁটে গেলেই কিন্তু ওই জায়গায়, ওই যে গাছপালা যেখানে ওই জিনিসটা উঠছে, ঠিক ওই জায়গাটা তাড়াতাড়ি পার হয়ে যাবে। তো পার হওয়ার সময় হঠাৎ করে বাতাস হলে তার ওয়াইফ বলে উফ করে উঠলো, বলে মনে হলো যে আমার মানে গরম বাতাস লাগছে আমার গায়ে, মানে প্রচন্ড গরম, এবং মনে হচ্ছে আমার চুলগুলো ছিঁড়ে দিয়ে গেছে কিছু, এখনো জ্বলতেছে এই জায়গায় মাথার এখানে। তো তুমি বলছো কি বলো তুমি এরকম? বলে যে আরে না, তুমি বিশ্বাস করো, অনেকটা ওই যে ফ্যাক্টরির কোনো ফ্যানের কাছে দাঁড়াইলে বাইরে যে এক্সস্ট ফ্যানের পাশে দাঁড়ায় যে গরম বাতাস বের হয়, সেরকম গরম বাতাস লাগছে, আর চুলটা মনে হচ্ছে একদম টান দিয়ে ছিঁড়ে দিয়ে গেছে কিছু। তাই বলে সে মাথার দিকে ধরে রাখছে। তো তৌফিক বলে আচ্ছা তাড়াতাড়ি চলো বলে হাঁটতে হাঁটতে তারা চলে গেল তাদের হোটেল যেটা ছিল, হোটেলের গেটের কাছে। ওখানে যে গার্ড ছিল, গার্ডকে যে বললো যে আমরা এখানে উঠছি এরকম, এই সে বলার পর তো গার্ড দরজা খুলে দিল। তারা ভিতরে গেল, ভিতরে গিয়ে লবি পার হয়ে গেল, লবিতে কোনো মানুষজন নাই এবং রিসেপশনও নাই। তো সোজা গেল তারা সিঁড়িতে গিয়ে 3 তলায় উঠে গেল। তো সিঁড়িতে মধ্যে কোনো মানুষজন আসা যাওয়া করে নাই। উপরে যখন উঠতেছে 2 তলা পার হচ্ছে, তখন দেখে ওখানেও মানুষ নাই, পুরো হোটেল ফাঁকা। যাই হোক 3 তলায় গেছে, যে দেখতেছে যে হ্যাঁ ডান দিকের যে করিডোরটা, ওখান দিয়ে গেলে মাঝামাঝি হচ্ছে তাদের রুম। তো ওখান দিয়ে হেঁটে গিয়ে মানে এই যে তাদের যে ফ্লোর যেখানে তারা থাকতেছে, এইখানেও তার কাছে মনে হচ্ছে রাতের বেলা কোনো মানুষজন নাই, একদম নীরব শান্ত। হোটেলে কিন্তু 2-1 মানুষ হাঁটাচলা করে বা ওখানকার কর্মীরা চলাফেরা করে, এখান থেকে কেউ নাই। তো তৌফিক মনে করতেছে যে হয়তো এমন হতে পারে যে এই বৃষ্টির রাত, এরকম সময় এমনি রাত হয়ে গেছে, মানুষজন হয়তো এখানে আসা যাওয়া করে না রাতে এত, আর সেই হোটেলটাও নিচে একটু নির্জন জায়গায়। তো যাই হোক সে রুমে ঢুকলো। রুম আগের মতোই আছে, যেভাবে যে জিনিসপত্র রেখে গেছিল দুপুরবেলা সেরকম ভাবেই আছে। তো ঢোকার পর দেখতেছে যে তার ওয়াইফ ওই মাথাটা এরকমই করতেছে, সে ডলতেছে হাত দিয়ে। তো তুমি বললো কি হয়েছে তোমার, দেখি তো কি ব্যাপার। তো যে তার ওয়াইফের এখানে মাথার এখান থেকে আঁচলে টেনে রাখছিল কাপড়, ওটা সরাই এখানে ধরে দেখলো যে আসলেই মনে হচ্ছে লাল হয়ে গেছে জায়গাটা, এবং মানে চুল যদি কেউ টেনে এক গাছে নিয়ে যায় কয়েকটা, যেরকম হয় সেরকম মনে হচ্ছে এখন লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে কয়েকটা। তো একটু অবাক হয়ে গেল যে কি ব্যাপার, এবং তারপর দেখলো তার একটু নিচে একটা আঁচড়ের মতো এরকম, মানে এমন হচ্ছে যে কেউ একটা নখ দিয়ে এরকম আঁচড় কেটে গেছে, মানে একটা কাঁটার মতো, মানে এরকম জোরে আঁচড় দিয়ে গেছে, বেশ খানিকটা গভীর হয়ে গেছে, মানে হালকা রক্ত জমে আছে এখানে।
তো তৌফিক বললো এগুলো কেমনে কি, আরে তুমি নিজে আছড়াইছো বা কিছু একটা ক্লিপ লাগানোর সময় হয়েছে নাকি। তখন আমি বললাম বাদ দাও তো, এগুলো কিছু না, কিভাবে হয়েছে আমি জানি না, একটা গরম বাতাসের মতো লাগলো আমার। মানে সে কেমন জানি মানে রাগ করতেছে তার ওয়াইফ, মনে হলো যে বিরক্ত একদম, মানে তার মুডটাই চেঞ্জ হয়ে গেছে। তৌফিকের কাছে অবাক লাগলো যে ও এরকম করে না তো শান্ত, এরকম মুড সুইং ওর হয় না। তো সে একটু অবাক হলো, দেখলো যে তার ওয়াইফ চলে গেল বাথরুমে। তো তৌফিক বসে আছে, তাকায় দেখতেছে তাদের রুম থেকে তাদের যে বেডটা এই পাশে, তার ওই পাশে হচ্ছে একটা জানালা, বড় জানালা, এবং ওই জানালাটা এরকম খুললে দূরে দেখা যাচ্ছে বেশ ফাঁকা জায়গা, তারপর গাছপালার বেশ উপরের অংশ দেখা যাচ্ছে, এবং তারপর সম্ভবত মানে ওইখান থেকে বেশ খানিকটা দূরেই ওই পুকুরটা, আর দূরে পাহাড়ের একটা দেখা যাচ্ছে যে ওখানে পাহাড় আছে। মানে জায়গাটা ওই দূরে এই গড়ি দিয়ে হয়তো একদম সোজা চলে গেলে ওই ছোট ছোট টিলার টাইপের পাহাড় আছে ওখানে। তো তৌফিক আস্তে করে উঠে গিয়ে জানলাটা এরকম স্লাইড করে খুললো, মানে পাশে লকটা খুলে জানলা স্লাইড করে সরাই দিল পাশে, মানে অ্যালুমিনিয়ামের ফ্রেমের জানালা। তো জানলা সরে যাওয়ার পরে দেখলো যে এক ঝাঁক বাতাস ঢুকলো করে, বেশ দমকা হওয়া বাইরে। তো মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি হতে পারে রাতের বেলা, মানে বেশ বাতাস ঢুকলো, মানে ঘরটা ঠান্ডা হয়ে গেল, মানে এসি চালানো লাগবে না সে বুঝতেছে। তো বেশ ভালোই লাগলো তার কাছে। পর্দাটা এই পাশে ছিল, পর্দাটা পথ করে উঠতেছে, সেটাকে সে গুজে দিয়ে সে হেঁটে গেল এই পাশের তার মানে রুমের আরেক সাইডে, সেখানে দরজা আছে বারান্দায় যাওয়ার। তো বারান্দার দরজাটা খোলার পর দেখলো যে ওখান দিয়ে বাতাস ঢুকতেছে, মানে একেবারে ক্রস ভেন্টিলেশন হয়ে গেছে। তখন এই জানলা দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়েছে। মাথার কাছে একটা জানলা ছিল, সেটাও সে স্লাইড করে খুলে দিল, বেশ বাতাস ঢুকতেছে রুমের মধ্যে। এবং দেখলো যে এই পাশে যে দরজাওয়ালা যে বারান্দার ওই পাশে পুরো গাছগাছালি, এই পাশে অনেক দূর পর্যন্ত গাছগাছালি, এবং দূরে দেখা যাচ্ছে টিনের ঘর আছে এখানে। মানে এই জায়গাটা কাইন্ড অফ লাইক এ কান্ট্রি প্লেস, মানে এরকম একটা অবস্থা, মানে গ্রামের একটা অংশ এবং গাছপালা প্রকৃতির মধ্যে। তো তার কাছে বেশ ভালোই লাগলো। বারান্দার মধ্যে সে দেখলো চেয়ার আছে এবং বৃষ্টি পড়ে ভিজে গেছে অনেকটা। তো যাই হোক, বারান্দাটা দেখলো, জানলাটা মাথার কাছেটা বন্ধ করে দিল। তারপরে একটু পরে তার ওয়াইফ বেরোনোর পর যে ফ্রেশ হয়ে আসছে, মুখটা থমথম করতেছে। তো সে বললো যে কি ব্যাপার, তোমার এরকম অবস্থা কেন, চেহারা এরকম মানে আসছো কেন? তোর ওয়াইফ তাকে উত্তর দিচ্ছে, চেহারা কেমন হবে, তোমার সাথে আসলাম, এসে সারাদিন বাইরে গেলাম, কষ্ট করলাম, হাঁটলাম, বৃষ্টির মধ্যে দিয়ে আসলাম, কি অবস্থা তুমি দেখছো? তো তৌফিক তো পুরাই অবাক, মানে কেন এরকম রাগ করার তো কোনো কারণ দেখতেছে না। সে মনে হচ্ছে পুরো তার ওয়াইফের মুড অন্যরকম হয়ে গেছে। তো তার একটু রাগ লাগলো। সে বলল, আশ্চর্য, তুমি এরকম কেন করতেছো? আমরা দুইজন একসাথে বাইরে গেলাম, এখানে আসছি ঘুরতে, খালার বাসায় গেলাম, ওখানে ঘুরলাম, সেখানে তো হাসি খুশি ছিলাম, বেরোলাম, রাস্তাতে হাঁটলাম, হাসি খুশি ভাবে আসলাম দুইজন। তো এখানে আসার পর তোমার হঠাৎ কি হলো এরকম, তুমি এরকম কেন করতেছো? তো তার ওয়াইফ বলতেছে, আমার ভালো লাগতেছে না, আমার ভালো কেমন জানি লাগতেছে, আমি এখন রেস্ট নিব। তো তৌফিকের কাছে মনে হলো যে জিনিসটা কেমন হয়ে গেল, হঠাৎ করে কি হইলো, সে আসলে বুঝতে পারতেছে না। সে বলছে ওকে ফাইন। তো সেও দেখতে তার ওয়াইফ মুড মারতেছে দেখে তার কাইন্ড অফ রাগ লাগছে। তো সে আস্তে করে হেঁটে গিয়ে বারান্দায় চলে গেল, দেখতেছে যে তার ওয়াইফ বিছানায় বসে আছে নিজের মতো, কি জানি কাগজপত্র বের করে কি করতেছে তার ব্যাগ থেকে। তো সে অনেকক্ষণ বসে থেকে তারপর উঠে এসে দেখতেছে জানি তার ওয়াইফ শুয়ে পড়ছে বিছানার মধ্যে। তো সে জিজ্ঞেস করলো, কি তুমি কি ঘুমায় যাচ্ছ? তার ওয়াইফ বললো যে হ্যাঁ ঘুমায় যেতেছি, ঘুম আসছে, বলে শুয়ে পড়লো। তৌফিক চিন্তা করলো, আশ্চর্য তো, ব্যাপারটা কি, আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছে? তো সেও আর কিছু না বলে সে রেস্টরুমে গেল, ফ্রেশ হলে এসে সে দেখলো যে তার ওয়াইফ প্রায় ঘুমে একদম বিভোর হয়ে গেছে, নাক ডাকতেছে। তো সে আস্তে করে যে মনে করলো যে হয়তো ক্লান্ত, সারাদিন বাইরে গেছে, হয়তো বলে নেই তাকে ক্লান্তি লাগতেছে, হাঁটছে। এগুলো চিন্তা করে সেই পাশে জানলাটা বন্ধ করে দিল, ওই যে এই সাইডে যেখান থেকে টিলা দেখা যাচ্ছে ওই পাশে জানলাটা বন্ধ করে দিল। মাথার কাছে জানলাটা সে বন্ধ করলো, কিন্তু পর্দাটা একটু খোলা রাখলো, ভালো লাগতেছে তার কাছে, দরজাটা লাগানো বারান্দা। তো শুয়ে পড়লো বিছানায় শুয়ে অনেক কিছু চিন্তা করতেছে যে কালকে কিভাবে যাব, আর আজকে রাতটা আসলে ভালো গেল না, শেষ পর্যন্ত ঘুরলাম, সারাক্ষণ ভালো ছিল, আমরা হাঁটাহাঁটিও করলাম, কেন এরকম হলো? তো একবার সে ভাবলো যে গরম বাতাস, এটা কি? ওর ওয়াইফ কিন্তু বলছিল যে গরম একটা বাতাস লাগছে, এই বাতাসটা আসলে কি খারাপ কিছু? চিন্তা করতেছে তৌফিক, কিন্তু এগুলো কিন্তু শুনছে ছোটকাল থেকে যে মানুষের বাতাস লাগে, এই কারণে কিন্তু সে তার ওয়াইফকে বলতেছিল যে এরকম কড়া শ্যাম্পু, সেন্টাল শ্যাম্পু তুমি দিয়েছো, চুল বা বেঁধে রাখো। এবং আসলেই শ্যাম্পুটা এত স্ট্রং ছিল, এখনো কিন্তু তৌফিক ঘ্রাণ পাচ্ছে শ্যাম্পুটার, বেশ স্ট্রং স্মেল, খুব স্ট্রং স্মেল, খুব নাকে লাগতেছে আর কি। তো ওই জন্যই বলছিল সে। তো চিন্তা করলো, এই গরম বাতাস এটা কি? আবার ওই যে ঢিল মারলো, এটাও মনে পড়লো, এটা কি দেখছে তারা, কিছু একটা সাঁতরায় উঠছে। চিন্তা করছে এটা কি কোনো প্রাণী বা এরকম উদ্বিড়াল টাইপের কিছু, এটা ওইখানে কিভাবে আসবো পুকুরের মধ্যে, এরকম ভাবতেছে। ভাবতে ভাবতে সে চিন্তা করলো যে এগুলো নিয়ে আর কি ভাববো, কালকে যাবো, এরকম করতে করতে ঘুমায় গেল একসময়। তো তৌফিক ঘুমায় গেছে অনেকক্ষণ, তার আর কিছু খেয়াল নাই। এর মাঝে হঠাৎ তার ঘুম ভাঙছে কি প্রচন্ড শব্দে, কড়কড় করে বাজ পড়তেছে, প্রচন্ড বাজ পড়তেছে, এবং জানালার মধ্যে শোঁ শোঁ বাতাস বাড়ি দিতেছে, দুই পাশের জানালায় শব্দ হচ্ছে। সে হঠাৎ করে তাকায় দেখছে মাথার কাছে
মানে তার মাথার কাছে যে জানলা সেটার মধ্যে হয়তো একটু খোলা রাখছিল, মনে হচ্ছে চশ করে শব্দ হইতেছে, বৃষ্টির পানি এসে লাগতেছে, বাতাসের চাপ লাগতেছে, আর জোরে জোরে মেঘ ডাকতেছে, মানে ঝড় হচ্ছে আর কি। তো তৌফিক চিন্তা করলো যে ঘুম কি ঝড়ের শব্দে ভাঙলো, এই মেঘ ডাকার শব্দে ভাঙলো। এই চিন্তা করতে করতে দেখতেছে যে তার ওয়াইফ পাশে নাই, তার বিছানায় নাই। তো তৌফিক চিন্তা করলো হয়তো রেস্টরুমে গেছে। রুম কিন্তু অন্ধকার, রুমের মধ্যে আলো নাই, এবং রেস্টরুমের দিকে সে তাকাইলো, দেখলো যে রেস্টরুমের নিচ দিয়ে আলো আসতেছে, দরজা নিতে হালকা আলো বেরোচ্ছে। তো ভাবলো হয়তো রেস্টরুমে গেছে হয়তো। এই সময় সে শব্দ পেল তার বিছানার পাশে, একটু মানে মানে কেমন একটা শব্দ। তো চিন্তা করলো কি মানে এখানে বিছানার পাশে কি শব্দ। তো এইভাবে করে তাকায় দেখতেছে যে চুল দেখা যাচ্ছে, তার ওয়াইফের চুল এরকম ওখান দিয়ে মানে বিছানার ঠিক লেভেলে, মানে বিছানার লেভেলে চুলগুলা, মাথাটা মনে হচ্ছে বিছানার থেকে সে নেমে খাটের নিচে কিছু খুঁজতেছে, হাঁটু গেড়ে বসে এরকম আর কি। তো তৌফিক ওই যে ঘ্রাণটা তার কাছে নাকে লাগতেছে, যে ওই ওয়াইফের যে শ্যাম্পুর ঘ্রাণটা সে নাকে লাগতেছে। তো সে বলতেছে কি ব্যাপার, তুমি ঘাটের নিচে কি খুঁজতেছো রাত্রেবেলা? তো ওখান থেকে শুনতেছে হ্যাঁ, মানে তার ওয়াইফ বলতেছে হ্যাঁ। তো হ্যাঁ যেটা বলছে তার স্ত্রী, এই শব্দটা তার কাছে মানে কণ্ঠটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। সে মনে হলো যে মানে ঠিক ওয়াইফের কণ্ঠটা এরকম না, এরকম লাগলো। তো তারপর সে বললো খাটের নিচে কি করতেছো, কি ব্যাপার এইভাবে কথা বলতেছো কারণ আমি তো বুঝতেছি না তোমার গলা কি হয়েছে। তো দেখলো যে তার ওয়াইফ মাথাটা তুললো খাটের নিচ থেকে, মানে খাটের নিচে তাকায় ছিল, ওখানে মাথাটা তুললো। ঘরের মধ্যে কিন্তু এই যে ঝড় হচ্ছে, ঝড়ের কারণে বারবার বাইরে বজ্রপাতের ফ্ল্যাশ হচ্ছে, মোটামুটি আলো আছে, আকাশের আলো প্লাস এই বজ্রপাতের আলো দুইটা মিলাই কিন্তু ঘরের মধ্যে হালকা একটা আলো আধারি সৃষ্টি হয়েছে, এবং ভালোই আলো দেখা যাচ্ছে। এর মধ্যে সে দেখলো তার স্ত্রী মুখ তুলছে, মুখটা সে বুঝতে পারতেছে না, মুখের জায়গাটা অন্ধকার লাগতেছে, কিন্তু চোখটা মনে হচ্ছে পুরো সাদা, চোখের মধ্যে মনি নাই, মানে চোখটা পুরো হোয়াইট, মানে হোয়াইট অংশটাই পুরা। এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার কিন্তু দৃষ্টিতে এই আলো আধারিটা সহ্য হয়ে গেছে, মানে সে নর্মাল দেখতে পাচ্ছে। তখন সে দেখতেছে এটা তার ওয়াইফ না, চেহারাটা অন্যরকম, কালচে, মানে পুরো ডার্ক একটা ফেস, মুখটা বোঝা যাচ্ছে না, মুখের শুধু অবয়ব এবং মুখের যে অংশটা সাদা চোখ ছাড়াও সে বুঝতে পারছে এটা তার ওয়াইফ না। এবং চুলগুলাও তার ওয়াইফের মতো না, দুই পাশে পড়ে আছে চুলগুলা, লম্বা চুল দুই পাশে পড়ে আছে, এবং তার দিকে তাকায় এরকম করে হাসতেছে। সে ওই ঠোঁটটা যে ফাঁক করছে, ঠোঁটের মধ্যে দিয়ে দাঁতটাও সে দেখতে পাইছে। আর তারপর তখন তার দৃষ্টিগোচর হলো যে শরীরটা দেখতেছে, পিঠটা খালি, পিঠের উপর মানে জাস্ট একটা শাড়ির মতো কাপড়ের মতো দেয়া, মানে এই কাঁধের অংশটা পুরা খালি। তো সে বুঝতে পারছে এটা তার ওয়াইফ না, এবং সাথে সাথে ওই যেটা ওখানে নিচু হয়েছিল সে হাত দিয়ে সামনে বাড়ায় তৌফিকের হাতটা ধরছে, ঠান্ডা একটা বরফের মতো ভিজা হাত। এবং তৌফিক পুরা বুঝতে পারছে যে হাতের যে আঙ্গুলগুলা মনে হচ্ছে চোখা চোখা এরকম, আঙ্গুলের নখ টক সব চোখা এরকম। ধরছে, তার সামনে হ্যাস করে একটা সাউন্ড করলো কণ্ঠ দিয়ে, ওইটা মানে যে তাকে ধরছে, এটা আসলে কোনো মানে তার ওয়াইফ তো নাই, এটা কোনো মানে পেটনি বা পিশাচ এরকম কিছু একটা তার হাতটা ধরছে। তৌফিক হাত ছাড়াইতে পারে নাই, হাতটা মনে হলো পুড়ে গেল তার। তো প্রচন্ড জোরে ঝাড়া মারছে তৌফিক, প্রচন্ড জোরে হাত ঝাড়া মারছে, ঝাড়া মেরে সে আসলে তখন হিতহিত জ্ঞান হারায় ফেলছে। সে লাফ দিয়ে বিছনা থেকে নেমে গেছে, বিছনা থেকে নেমে দৌড় দিয়ে গেল, ঘরটা অন্ধকার। সে ওখানে ওই যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের উপর যে পড়ে সে সুইচটা দিল লাইটের। সুইচটা দেওয়ার সাথে সাথে মনে হলো ধতক করে একটা শব্দ হলো, মানে খুব দ্রুত কোনো মানুষ যদি দৌড়ায় মুভ করে সেরকম একটা শব্দ হইলো, আর ওইটা নাই ওই জায়গায়। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিছানার নিচে ঢুকে গেছে, ওইটা তার খাটের নিচে ঢুকে গেছে। তো তৌফিক তো ভয়ে থরথর করে কাঁপতেছে, কি করে বুঝতেছে না। তো সে চিন্তা করছে তার ওয়াইফ কই। বাথরুমের মধ্যে সে বাতি জ্বালানো দেখছে, যে বাথরুমে যে বাতি জ্বলতেছিল, ওই যে নিচে লাইট ছিল, সে দৌড় দিয়ে গেল বাথরুমের দরজার দিকে, নবটা সে ঘুরাইলো, সাথে সাথে বাথরুমের দরজা খুলে গেল। তো দরজা খোলার পর সে দেখতেছে বাথরুমের যে ইটা, মানে যে বাথটাব ছিল একটা কর্নারে, সে বাথটাবের মধ্যে তার ওয়াইফ পড়ে আছে, চুলগুলা ছড়ানো চারিপাশে, এবং তার কতগুলো চুল মাথা থেকে, মানে এই জায়গায় মাথা থেকে চুল ছিঁড়ে ফেলছে কয়েক গোছা টেনে, এগুলা পড়ে আছে বাথরুমের ফ্লোরের মধ্যে, এবং একটা কল ছাড়া সেটা দিয়ে পানি যাচ্ছে। তো তৌফিক তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, আসলে তার মানে হিতহিত জ্ঞান সে শূন্য। সে এক লাফ দিয়ে চলে গেল বাথটাবের কাছে, তার ওয়াইফকে টেনে সে ওখান থেকে তুললো, সে মানে জ্ঞান নাই তার। তো সে হাত ধরছে, হাত ধরে বুঝতেছে, গলার কাছে হাত দিয়ে দেখতেছে যে হ্যাঁ তার চলতেছে, পালস চলতেছে। তো বুঝলো ওয়াইফ ঠিক আছে, কিন্তু মাথায় যে চুল টেনে টেনে কেউ ছিঁড়ে ফেলছে এখান থেকে, সেটা সে দেখতেছে, চুলের গোছা পড়ে আছে কয়েকটা। সে টান দিয়ে তার ওয়াইফকে অনেক কষ্টে, মানে এত ওজন বেড়ে গেছে বলার মতো না, পুরা সেন্স নাই, তো পুরা সেন্সটা ছেড়ে দিচ্ছে তার ওয়াইফ। অনেক কষ্টে সে টেনে তুলে সে নিয়ে আসতেছে, সে পারতেছে না, এরকম একটা অবস্থা। তারপরে মানে একটা হালকা মানুষও যে কত ওজন হয়ে যায় সেটাই সে চিন্তা করে বুঝতে পারতেছে যে পুরো সেন্স যদি না থাকে। সে কোনো মতে পাজা কোল করে ওয়াইফকে তুলছে, মানে সে বাঁকা হয়ে যাচ্ছে ওজনের চোটে। তারপর সে কোনো মতে মানে হেঁটে হেঁটে বাথরুম থেকে বেরোছে, বের হয়ে তার বিছানার দিকে নজর গেল। বিছানার মানে ওইখান তো সে ভয়টা পাইছে এবং একটা শব্দ পাইছে যেটা কই গেছে। তো
তো ভয়ে তরতর করে কাঁপতেছে, ওই বিছানায় সে যাবে কিনা সেটাও চিন্তা করতেছে। আমার ওয়াইফকে এই অবস্থায়, বেশ অগোছালো অবস্থায় তার ওয়াইফ, সে যে নিয়ে যাবে ঘরের বাইরে এটাও সে চিন্তা করতে পারতেছে না। তো সেই পাশে যে তাদের ওখানে একটা কাউচ ছিল আর কি, মানে 2 সিটার একটা সোফা ছিল, ওইটার উপর নিয়ে কষ্ট করে ওয়াইফকে সে শোয়াই দিল। শোয়াই দিয়ে সে চিন্তা করছে কি করবে, বিছানাটা প্রচন্ড ভয় লাগতেছে, তার সাউন্ড শুনে মনে হয়েছে ওই জিনিসটা বিছানার নিচে আছে। তো সে তখন মানে খুব প্রচন্ড রকম ভয়ে, এর আগে কিন্তু তৌফিক কখনো এরকম প্র্যাকটিসিং মানুষ ছিল না বা চিন্তা করতো না, কিন্তু ওই দিন সে ভয়ে দোয়া পড়া শুরু করে। যতটুকু যা শিখছিল ছোটবেলায়, সে দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে সে খাটের ওখানে যায়, যে চাদরটা সরায় খাটের নিচে উকি দেয়। আর এটা কিন্তু বক্স খাট ছিল না, মানে ওই সময় আসলে এত বক্স খাট বা এগুলার প্রচলন ওরকম ছিল না তখন, সেই 2000 সাল বা ওরকম সময় এতটা থাকতো না সব জায়গায়, মানে হোটেল টোটেলে এরকম দিত না, তখন নর্মাল বিছানায় দিত। যাই হোক, সে চাদরটা যখন উঠাইছে খাটের নিচে তাকায় দেখছে কিচ্ছু নাই, খাটের নিচ ফাঁকা, পুরো ফাঁকা খাটের নিচ। তো চিন্তা করলো ওইটা কোত্থেকে আসছিল, কোথায় গেছে, ওইটা কোনো পিশাচ, সে বুঝতে পারছিল কোনো পিশাচ এই রুমের মধ্যে আসছিল। জাস্ট সে দোয়া পড়তে পড়তে তার ওয়াইফের কাছে গেল, যে তাড়াতাড়ি ওয়াইফের হাত দুইটা এরকম ঘষা শুরু করলো সে, যাতে তার আসে, এবং সে শরীর ভিজা, কিন্তু তার ওয়াইফের শরীর ভিজা, হাত পা ভিজা। তো সে দোয়া পড়তেছে, হাত পা ঘষতেছে, অনেকক্ষণ পর তার ওয়াইফের সেন্স আসছে, কেমন করে তাকাইতেছে তার ওয়াইফ উদ্ভ্রান্তের মতো, মানে সে বুঝতে পারছে, মানে অবাক হয়ে কেমন করে উদ্ভ্রান্তের মতো। তো বলতেছে তৌফিক যে আমি আসি তোমার কাছে, অসুবিধা নেই, আমি আসি, কি ব্যাপার তোমার, ঠিক আছো তুমি? বলছে মাথায় হাত বুলাইতেছে, তার ওয়াইফ মাথার কয়েক জায়গায় হাত দিয়ে ব্যথায় মুখ বিকৃত করে ফেলতেছে। তো সে তাড়াতাড়ি তার মাথায় হাত বুলাই দিল, বুলাই দিয়ে তাকে উঠায় নিয়ে আসলো, এনে বিছানায় বসাইলো। বিছানায় বসায় বলে কি হয়েছে? তো তার স্ত্রী ভয়ে একদম কুকড়ায় যাচ্ছে। তো সে বললো আমি আছি, তুমি ভয় পেও না, তুমি বলো কি হয়েছে। তো তার ওয়াইফ তখন আস্তে আস্তে বলতেছে তারে যে আমি এখান থেকে উঠে বাথরুমে গেছিলাম, তারপর সে ভয়ে তার হাজবেন্ডকে একদম জড়ায় ধরলো, বলে আমার সামনে এসে দাঁড়ায়, আমার চুল ধরে টেনে উঠে নিছে আমাকে। ভয়ে সে একদম মানে কাঁপতেছে, থর করে, মানে সে বেহুশ হয়ে যাবে এরকম একটা অবস্থা, একদম অ্যাবনর্মাল অবস্থা। তো তৌফিক ভয় পেয়ে গেছে, তৌফিক আসলে কি করবে সে দিশা পাচ্ছে না। তো তখন সে তার হঠাৎ মনে হলো যে এখানে তো ইন্টারকম আছে, যে সে একটা চাদর দিয়ে তার ওয়াইফকে ভালো মতো পেঁচাই দিল, বললো তুমি পেঁচায়, তুমি শো, আমি আসি, তোমার বাদ তুমি টেনশনই করো না। ওয়াইফকে পাশে শোয়াই রেখে সে ইন্টারকমে ডায়াল করলো নিচে ওই যে রুম সার্ভিসকে। তো লোকটা ধরছে, একজন লোক ঘুম ঘুম কণ্ঠে ফোন ধরছে, বলছে আপনি একটু করে আসেন, আমার রুমে একটা সমস্যা হয়েছে। লোক বলছে কি সমস্যা? বলে আপনি আসেন তাড়াতাড়ি বলতেছে, মানে খুব রাগ করে বলছে তৌফিক। তো বেশ খানিকক্ষণ পরে দেখলো লোকটা আসে, এতক্ষণ সে তার ওয়াইফের হাত ঘষতেছিল মানে উষ্ণ করার জন্য। তো লোকটা আসলো, বললো যে আপনাদের হোটেল কি ভূত আছে? একদম সত্যি কথা বলবেন, আপনাদের সম্বন্ধে আমি শুনছি এর আগে, মানে এটা সে একটু বাড়তি বলছে, একটু কিছু না। বলে যে আমার ওয়াইফকে এখানে এরকম ভাবে একটা করছিল, সত্যি কথা বলেন। তখন লোকটা বলে যে স্যার এখানে ভূত টুত এগুলো জিনিস তো আসলে আমরা এখন শুনি নাই, মানুষজন তো আছে এখানে, মানুষজন, এলাকার মানুষজন তো কত কিছু এদিক ওদিক দেখে, বাট হোটেলে ভূত আছে এরকম কিছু নাই স্যার, সত্যি কথা বলতেছে আপনারা। তো সে বলে যে আমি একটু আগে আমার রুমের মধ্যে সমস্যা হয়েছে সে। তো লোকটারে বলে যে এখন কি করা যায়? লোকটা বলে কি করেন স্যার, দোয়া পড়েন, ভূত টুত দেখলে মানে দোয়া পড়ে, কিন্তু এইখানে আমাদের হোটেলে কিন্তু এরকম কিছু নাই, আমরা শুনি নাই। তো সে বলে যে আমি আসি স্যার, কোনো সমস্যা হলে ডাকেন, আর কিছু লাগবে আপনাদের? তখন বললো যে পারলে আমাদের একটু কফি টফি এরকম দেন এই সেই। তো বললো স্যার আছে, রাতে ব্যবস্থা আছে, এটা আনতেছি, আমি দিয়ে যাচ্ছি, আর কোনো সমস্যা হলে আমার কল দিয়েন, আসি আমি। তো তৌফিক আর কথা বাড়ায় না, লোকটাকে চলে যেতে দেয়। তো সে তার ওয়াইফের পাশে বসে বসে দোয়া পড়ে আর হাত পাই করে দেয়, বলে যে কি হয়েছে? বলে ওয়াইফ বলছে মাথায় ব্যথা বিভিন্ন জায়গায়। তো দেখলো মাথায় হাত দিয়ে, তো তার সে বলতেছে যে তাকে এরকম চুল ধরে নাকি উঠাই নিছে, সে রেস্টরুমে গেছিল রাতের বেলা উঠে, তৌফিক কার জায়গায় নেই, সে রেস্টরুমে গেছিল এবং তাকে নাকি চুল ধরে, সে যখন বসছিল বাথরুমে হঠাৎ করে মনে হচ্ছে তার সামনে কেউ আছে এবং সে একটা কালো অবয়বের মতো দেখছে, হইতে পারে কোনো নারী বা কিছু, তার চুল ধরে নাকি তাকে টেনে ওখান থেকে উঠাইছিল, উঠায় নাকি ঝাঁকি দিয়ে তাকে ফেলছে নিয়ে ওই যে বাথটাবের মধ্যে। এবং এখানে সে তখন ভয়ে সাউন্ড করতেছিল এবং সেই সাউন্ডটা বেরোতেছিল না তার কণ্ঠ দিয়ে, এরকম মানে হচ্ছে বোবার মতো তাকে চেপে ধরছে, এবং একসময় সে আসলে সেন্স হারায় ফেলে। তো এতটুকুই তার মনে আছে, আর মনে নাই। আর সে যখন নাকি বাইরের থেকে আসছিল তৌফিকের সাথে, ওই যে গরম বাতাস লাগছে সেটার কথা বললো, তারপর থেকে নাকি তার মাথার মধ্যে কেমন যেন লাগতেছিল, অকারণে রাগ লাগতেছিল, অনেক রাগ লাগতেছিল। তো সে মানে ভয়ে একেবারে তৌফিকের সাথে একদমই হয়ে গেছে। তৌফিক তারপর রাতের বেলা যখন মানে ওখানে কফির কথা বলছিল, একটু পরে কফি দিয়ে গেছে রুম সার্ভিস দিয়েছে। তো রুম সার্ভিস তখন লোকটা এনে বলতেছে, একটু বয়স্ক লোক, কিন্তু সে বলতেছে ম্যাডামরা দোয়া পড়ে ফু দেন, আপনি ম্যাডামরা দোয়া পড়ে ফু দেন। সে 3 কুলের কথা বললো, পড়ে ফু দেন আর সাথে থাকেন। স্যার আপনারা কোথা থেকে আসেন, কোথায় গেছিলেন হোটেলে এসে? তো বলতেছে তখন ওই লোকটা যে আমি তো হোটেলে এসে রেখে আমার খালার বাসায় গেছিলাম, এসে বলে যে ওখান থেকে চলে আসছেন এখানে, বৃষ্টির মধ্যে অনেক সমস্যা, এখান থেকে হেঁটেই যে সামনে গেছিলাম আপনাদের এখানে একটু হোটেলের সামনে নামার পর। তখন লোকটা গম্ভীর হয়ে বললো যে জায়গাটা ভালো না স্যার, এই রাস্তার এই দিক দিয়ে একদম সোজা গেলে এখানে পাহাড় স্যার, একদম দেখেন না গাছপালা বাড়িঘর নাই, একদম এই জানলা দিয়ে তাকালি তো দূরে দেখেন, শান্ত, ওদিকে যাওয়াটা ঠিক না।
রাতের বেলা গেছেন। তো তখন তৌফিক ওই হোটেলের লোকটাকে বলে যে সে কি দেখছিল ওইখানে, যে পুকুরের পাড়ে ওই একটা ঢিল মারছিল এরকম। তো তখন লোকটা বলে যে স্যার ওইখানে খারাপ জিনিস ছিল, ওইখানে এরকম পিচাস ছিল আর কি। তো তারা তো পিচাস বলে, পিচাস ছিল, ওইটাই ম্যাডামের কাছে আসছিল। আর এই পাহাড়ি এলাকার পিচাস কিন্তু ভালো না, আপনি ম্যাডামরে এখান থেকে নিয়ে আপনি কোনো একটা ভালো হুজুর টুজুর দেখান। হোটেলে তো আর কিছু করতে পারবেন না, হোটেলে তো আমাদের ওরকম নাই। আর এখানকার মসজিদ আছে, চাইতে পারেন, এই জায়গাতে আপনারা বেড়াইতে আসছেন, এখানে কি করবেন আপনি তাড়াতাড়ি নিয়ে যান, আপনাদের এলাকায় নিয়ে যান, সেটাই ভালো, এরকম করে বুঝাইলো লোকটা। তো তৌফিক লোকটাকে অনেক ধন্যবাদ দিল। লোকটা বললো যে কোনো অসুবিধা নাই, আমি আসি, কোনো দরকার হলে আমার জাস্ট একটা কল দিবেন, আমি চলে আসবো, কিন্তু স্যার আমাদের হোটেলে কিন্তু এরকম কিছু নাই। হ্যাঁ, হোটেলে নাই, বাট আপনি যেখানে গেছেন ওই জায়গাটা এরকম হতে পারে। তো যাই হোক, রাতটা পার করলো তৌফিক, দৌড়াদৌড়ি পড়ে পড়ে তার স্ত্রীকে ধরে রাখলো। ভয় লাগতেছিল অনেক। ফজরের আজান দিল, তখন ভয়টা একটু কাটছে, এবং ফজরের আজান দেওয়ার পরে সে ওয়াইফকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে, নিজেও ঘুমাইছে। ঘুমায় সকালবেলা ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে সে আর তখন এখান ইস্টে যায় না, ওইখান থেকে সে আর কক্সবাজার যায়নি, সে ঢাকায় ফিরে আসছে। ওয়াইফকে নিয়ে সাথে সাথে বাসের টিকিট কেটে ঢাকায় ফিরে আসছে। ঢাকায় ফেরার পরে সে তখন চিকিৎসা করেছিল তাদের এলাকার মসজিদ আছে এখানে, সে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে বলছিল যে এই হয়েছে। তো মসজিদের ইমাম সাহেব তখন তাকে বলে, মোরাকাবা করে তারপর বলে যে তোমরা যেখানে গেছিলা পুকুরের মধ্যে যখন ঢিল মারছো তখন এরকম হয়েছে না? বলে হ্যাঁ, ওইখানে ওই জিনিস থাকে, ওই পুকুরের ওইখানে, ওইটা একটা খারাপ জিনিস ওখানে থাকে। তো তোমরা যখন রাত্রেবেলা ওইখান দিয়ে দাঁড়াইছিলা তখন কোনোভাবে তাকে আকৃষ্ট করছো, হতে পারে তোমাদের কথাবার্তায়, বা তোমরা কি কোনো সুগন্ধি ব্যবহার করছিলা? তো তখন তৌফিক বলে যে জি হুজুর, সুগন্ধি তো ছিল কম বেশি। বলে হ্যাঁ, ওই সুগন্ধিতে সে আকৃষ্ট হয়েছিল এবং আশপাশ দিয়ে ঘুরতেছিল তোমাদের, এবং তার ইচ্ছা ছিল তোমাদেরকে কিছু একটা, সে করবে, তোমাদের সাথে একটা কিছু করবে, সে এরকম সেইভাবে চিন্তা করতেছিল। তো এই সময়ে তোমরা যে বলছো যে ইট মারছো, ওই ইট মনে হয় যে ওর গায়ে লাগছে, এই লাগার পরে তার রাগ আর উঠে গেছে, এবং সে তোমরা ওখান থেকে সরার সময় তোমার ওয়াইফকে স্পর্শ করে গেছে, তোমার স্ত্রীকে স্পর্শ করে গেছে, এবং সে তখনই চেষ্টা করছিল তোমার স্ত্রীকে সে করতে, আসর করতে, এবং সে আসরের প্রভাব তখনই সে শুরু করে দিয়েছিল। এবং রাত্রেবেলা যখন ওই যে বাথরুমে তোমার স্ত্রী গেছিল তখনই সে তাকে আসর করে, এবং ওই যে তোমার স্ত্রীর কাছ থেকে সুগন্ধি পাইছে, এবং তার জন্য তার ভিতরে হিংসা ছিল। এটা একটা মেয়ে, এটা একটা খারাপ জিনিস, মেয়ে জিন আর কি, মেয়ে বদ জিন। তো সেই জন্য তোমার স্ত্রীকে ক্ষতি করতে চাইছিল, ওই যে চুল টুল ছিঁড়ে ফেলছে যে এই কারণে। তো তখন বলে যে তৌফিক বলতেছে যে হ্যাঁ হুজুর এরকম, আমি অনেক চুল পড়া দেখছি এখানে। বলে যে হ্যাঁ, যাই হোক তুমি এগুলাই করো না, আর এরকম ভাবে এই সুন্দর করে ঘ্রাণ দিয়ে রাতের বেলা মেয়েদের এরকম চলা ঠিক না, নিষেধ। এরকম সুগন্ধি ব্যবহার করে রাতের বেলা এরকম ঘোরাঘুরি করাটা ঠিক না, এইসব খারাপ জিনিসের চোখ পড়ে। আর চুল হচ্ছে একটা মাধ্যম যেটা দিয়ে তারা প্রবেশ করে মানুষের শরীরে। চুল একটা, হাতের নখ একটা, হ্যাঁ, নখ চুল এগুলোর মধ্যে দিয়ে তারা প্রবেশ করে, নাক দিয়েও প্রবেশ করে, এর জন্য উজু করে থাকা বেটার। তো যাই হোক, হুজুর এগুলো বলে বুঝায় তাদেরকে, উজু হালতে থাকা, চুলটাকে বেঁধে রাখা, ঢেকে রাখা, তারপর সুগন্ধি রাতের বেলা এরকম ব্যবহার করে চলাফেরা না করা, রাতের বেলা কোনো এরকম ওয়াইল্ড জায়গায়, পুকুর বা এরকম জায়গায় যে ঘোরাফেরা না করা, কারণে ঢিল না মারা বা গরম পানি ফেলে না দেওয়া। অনেকে আছে যে পুরুষ মানুষ যে রাস্তার এদিক ওদিক জল বিয়োগ করতে যায়, এটাও এইসব সবকিছু মানা করে। তখন হুজুর বলে যেগুলো করো না। আর উনি পানি পড়ে দেন, পানিতে ফু দিয়ে দেন, বলে যে এই পানিটা খাওয়াও তোমার স্ত্রীকে, বাসার জমজমের পানি থাকলে ওটার সাথে মিলায় খাওয়াও, আর দোয়া পড়ো বাসার মধ্যে দোয়া দুরূদ পড়ো, সূরা বাকারা তেলাওয়াত করো, এবং আরও বলে 3 কুল পড়ে ফু দিও, রাতের বেলা ঘুমানোর সময় পড়ে 3 কুল পড়ে 3বার করে 3 কুল পড়ে ফু দিবা 2 হাতের মধ্যে, তারপর সারা শরীরে মাসেও করে ঘুমাবা, আয়াতুল কুরসি পড়বা। এগুলো বলে তৌফিককে বিদায় দেয় হুজুর। আর তৌফিক এগুলো শুনে আসে এবং বাসায় এগুলো প্র্যাকটিস করে। তো তৌফিকের ওয়াইফ ভয় পেত, তখন বেশ ভয় পেত। তাদের বাড়িটা একটু খোলামেলা জায়গায় ছিল, এবং সেখানে তারা বেশ চলাফেরা করতে ভয় পেত। বেশ বড় বাড়ি তো, বারান্দা থেকে ওই বারান্দা যেতে ভয় পেত। রাতের বেলা ছাদে তো তারা দুজন আগে হাঁটাহাঁটি করতে, এটাও বন্ধ হয়ে গেল তাদের। বাট আস্তে আস্তে জিনিসটা আবার নর্মাল হয়েছিল, তারা অনেক কিছু মেনটেন করে চলতো। এবং এত বছর পরেও তৌফিক এখনও, তাদের বাচ্চা কাচ্চা আছে, এখনও তারা এগুলো মেনটেন করে চলে, বাচ্চাদেরকেও মেনটেন করায়, এইভাবেই তারা চলে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটি উনি ওনার এক প্রতিবেশী খালার কাছ থেকে সংগ্রহ করেছেন। এই ঘটনাটি ওই খালার সাথেই ঘটে চলেছিল দীর্ঘ একটা সময়। ঘটনাটির সময়কাল 1997 কি 98 সাল, এরকম একটা সময় হবে আর কি। তো ঘটনার শুরুটা হয় একটা বট গাছকে কেন্দ্র করে।
ওই খালা যখন নতুন বাসা তৈরি করতে যাবেন, সেখানে ওনার যে জায়গাটা পড়ে গেছে, বিশাল বড় একটা বট গাছ সেখানে ছিল। এখন বট গাছটাকে কোনোভাবে না কেটে বাড়ি তৈরি করা সম্ভব না, কাটতেই হবে। তখন থেকে ঘটনা শুরু। ওই গাছের বিশাল বড় একটা ডাল ছিল, বলতে গেলে একটা গাছের মতোই বড় আর কি, এমন একটা ডাল। তখন একজন ওই ডালটা কাটতে যায়, কোনোভাবেই ডালটা কাটতে পারছিল না। এই ডাল কাটতে গিয়ে নাকি ওই লোকের হাত অনেকটা কেটে গিয়েছিল। তারপর ওই লোকের চিকিৎসা করানো হয়। তারপর ওই লোক বলে যে, আপা, আপনি বড় কোনো হুজুরের সাথে পরামর্শ করে গাছটি কাটেন, না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে। কারণ আমার হাতটা যখন কেটে যায় তখন আমি কোনো একটা অশরীরীর উপস্থিতি টের পেয়েছিলাম। এই কথা শোনার পর ওই খালা এই সমস্ত কথায় কোনো পাত্তাই দেন নাই। উনি মনে মনে ভাবেন, ধুর, জিন ভূত বলে কিছু আছে নাকি। উনি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনাও করেন নাই। ওই আহত লোককে 1 মাস যাবত বাড়ির বাজার করে দিয়েছিলেন। গরিব লোক, পরিবার কিভাবে চলবে, ওনার কাজ করতে গিয়েই তো উনি আহত হয়েছিলেন। তারপর কিন্তু এই গাছটা পুরোপুরি কেটে ফেলানো হয় ঘর বানানোর জন্য। ঘর তৈরি করানো হচ্ছে, বাড়ি বানানোও শেষের দিকে। তখন উনি যখন ঘরের বাইরে ওয়াশরুমে যাবার জন্য বের হয়েছেন, তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। উনি দেখেন যে উঠোনের একটা জায়গায় বিশাল বড় একটা সাপ হা করে আছে। উনি হেঁটে হেঁটে ওই সাপের মুখের ভেতরে চলে যাচ্ছেন, এমন একটা অবস্থা। অর্থাৎ উনি যেই দিকে যাচ্ছিলেন ওয়াশরুমে যাওয়ার জন্য, ঠিক ওইখানেই বিশাল বড় একটা সাপ হা করে আছে। মুখের ভেতর মনে হচ্ছে একটা বিশাল সুড়ঙ্গ, অন্ধকার সুড়ঙ্গ। উনি যখন এটা দেখেছেন, উনি প্রথমে মনে করেছেন ওনার মনের ভুল কিনা, পরে দেখলেন না, সাপটির চোখ দুটো জ্বলজ্বল করছে। সাপের যে জিহ্বা, এই জিহ্বাটাও বাইরে বের হয়ে লকলক করছে, মাঝে মাঝে সাপ যেভাবে জিহ্বাটা বের করে ওইভাবে। এটা দেখার সাথে সাথে উনি ভয় পেয়েছেন, এক দৌড়ে আবার ঘরে চলে গেছেন। ওই রাতে ওনার জ্বর আসে, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ানো হয়। জ্বর তো কমেই না, উল্টো আরো বাড়ছেই। কোন এক কবিরাজের কাছে গিয়ে সেখান থেকে একটা তাবিজও নিয়ে আসেন। এরপর জ্বর কিছুটা কমে। তারপর উনি চিন্তা করেন যে এই ঘরের কাজে যে সমস্ত শ্রমিকরা নিয়োজিত ছিলেন, এদেরকে রান্না করে খাওয়াবেন। ঘর বানানো তো শেষই, ঘর বানাতে যারা কাজ করছিল সেই লোকদেরকে খাওয়ানোর একটা পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা মোতাবেক বাজার করেও আনা হয়। উনি যখন নিজের হাতে সবজি কাটতে বসেন, তখন হঠাৎ করে উনি ওই সবজি কাটা অবস্থাতেই কোনো এক অজানা জগতে হারিয়ে যান। উনি যখন সবজি কাটছিলেন, সামনে বটি ছিল, বটিতে তরকারি করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে উনি ফ্রিজ হয়ে গিয়েছেন। উনি নড়াচড়া করছেন না, একদম ফ্রিজ, মানে মূর্তির মতো হয়ে আছেন আর কি। এদিকে বাসার একজন এটা খেয়াল করেছে যে উনি কোনো একটা সবজি কাটার জন্য ওই বটির উপর ধরেছেন, ওভাবেই আছেন। বাড়ির একজনকে ডাকতে আসে, অনেক ডাকাডাকি করার পর উনি কোনো জবাব দেন না। যিনি ডাকতে এসেছিলেন উনি ওই খালার পরিবারের অন্যদেরকে যখন ডেকে নিয়ে এসেছেন, ওনাকে যখন টাচ করা হয়েছে তখন নাকি উনি মাটিতে লুটিয়ে পড়েছেন। বটির উপরের দিকে পড়েন নাই, মানে এক পাশে লুটিয়ে পড়েছেন। তখন দেখা গেল যে ওনার কোনো সেন্স নাই। ওনার জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু সবাই ব্যর্থ হন। প্রথমে উপজেলা পর্যায়ের হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয়, এরপর জেলা পর্যায়ের হসপিটালে নেওয়া হয়, সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করানো হয়, তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করা হয়, কিন্তু কোনো কাজ হয়নি। ওনার জ্ঞান ফিরছে না। পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগও ধরা পড়ছে না। ওনার যে পালস এটা চলছে, ব্রেইনের যে স্বাভাবিক কর্মকাণ্ড এটা চলছে, কিন্তু উনি কোনো কথাও বলতে পারছেন না। ওনার চোখ বন্ধ, উনি মনে হচ্ছে ঘুমাচ্ছেন, এমন একটা অবস্থা। এখন কি করা যাবে? ডাক্তারও তো কিছুই বুঝতে পারছেন না। পরিবারের লোকজন ভালো কোনো কবিরাজ দেখানোর কথা বলে। তখন ওনারা হসপিটাল থেকে ওনাকে বাড়িতে নিয়ে আসেন। তো ওই খালার বাসা থেকে কিছুটা দূরে, 7 থেকে 8 কিলোমিটার দূরে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তখন কবিরাজ এক দামে কালো মুরগি, শিং মাছ এগুলো আনার কথা বলে। মুরগি তো পাওয়া যায়, তবে হাটের দিন না থাকায় শিং মাছ পেতে অনেক কষ্ট হয়। তবে অবশেষে পাওয়া গিয়েছিল। এরপর ওই খালাকে নিয়ে কবিরাজ আসনে বসান। মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ওই মুরগির রক্তটা যখন ওই খালার হাতের উপরে ছিটিয়ে দেওয়া হয়েছে, আর ওই শিং মাছের গলায় কিছু একটা বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে, সাথে সাথে নাকি আন্টির জ্ঞান ফেরত আসে। যখন জ্ঞান ফেরত আসছে তখন নাকি উনি দীর্ঘ একটা শ্বাস নেন। মনে হচ্ছে ওনার শ্বাসটা বন্ধ ছিল, উনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না। তবে উনি যে কি অবস্থায় ছিলেন উনি বলতে পারেন না। ওই সবজি কাটা অবস্থাতেই উনি যেরকম ছিলেন
ওনার কাছে মনে হচ্ছিল উনি ওই সময় সবজি কাটছিলেন। উনি বলেন যে কী ব্যাপার, আমি তো সবজি কাটছিলাম, কি হলো? এর মধ্যে যে এত কিছু হয়ে গেছে ওনার কোনো সেন্সই নাই। এখন কবিরাজ যেটা করেন সেটা হচ্ছে যে জিনকে হাজির করার প্রক্রিয়া করেন। তবে উনি এটাও বলে দেন যে এই সমস্যার যেই সম্পূর্ণ সমাধান এটা হয়তো বা ওনার দ্বারা হবে না, কারণ 3 থেকে 4টা জিন আসর করেছে তার উপরে। উনি কিছুটা কাজ করেছিলেন, আন্টি কিছুদিন সুস্থ ছিলেন, মানে ওই খালা কিছুদিন সুস্থ ছিলেন, এরপর আবার সমস্যা শুরু হয়ে যায়। তবে উনি যে অজ্ঞান হয়ে গেছেন বিষয়টা এরকম না, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা শুরু হয়, মানসিক সমস্যা শুরু হয়। এরপর আবার আর এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, সেই কবিরাজ কিছু রিচুয়াল করেন, এক এক সময় এক এক জিনিস দেন, একটা ছাগল দেন, মিষ্টি দেন, গরুর দুধ দেন, 2-3 মাস ভালো থাকে, আবার শুরু হয় সমস্যা। ওই জিনগুলো কোনোভাবেই খালাকে ছেড়ে যাচ্ছিল না। একবার হয় কি, একজন হুজুরকে নিয়ে আসা হয়, জিনের চাহিদা মতো 1 মণ দুধ দেওয়া হয় ওই বট গাছটা যেখানে ছিল ওই জায়গাটাতে। ওই দুধ দিয়ে আসার সময় হুজুর নাকি পেছন দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে দেখেন ওই দুধের হাঁড়িটা সম্পূর্ণ খালি। হুজুর কেন পেছনে তাকিয়েছেন, এই কারণে কি জিনেরা রেগে গিয়ে ওই হুজুরকে শূন্যে তুলে মেরেছিলেন এক আসার। এমনকি ওই আন্টিকেও শূন্যে তুলে আসার মেরেছিলেন। ওই আন্টি যেখানে বাড়ি করেছিলেন সেখানে নাকি অনেক আগে হিন্দু সম্প্রদায়ের লোকরা থাকতো, ওই বট গাছে নাকি তারা ভোগ দিত। ওই জিনগুলো নাকি হিন্দু ধর্মের। কোনো হুজুর, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক এই সমস্যার সমাধান করতে পারছিলেন না। এই সমস্যা চলাকালে উনি কিন্তু 3 বার গর্ভবতী হন এবং ওনার সন্তান ভূমিষ্ঠও হয় জীবিত অবস্থাতে। সন্তানের বয়স কয়েকদিন যখন হয় তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। ওনার চোখের সামনেই রাতের বেলা হঠাৎ করে ভয়ঙ্কর একটা লোমশ অবয়ব চলে আসতো, আর এই অবয়বটা ওনার চোখের সামনেই ওনার সন্তানকে ওনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মাটির উপর এক আছাড় দিয়ে হত্যা করত। এইভাবে পরপর 3 জন সন্তানকে হত্যা করেছিল। তো এই সমস্যা তো চলছিল। ওনার আপন দেবর কবিরাজি শিখেছিলেন কোন একটা জায়গায়। তো ঘটনা তো 1998 সাল বা এর কিছু পরে, কারণ এই যে 3 সন্তান হয়েছে এর মধ্যে তো আরও সময় কেটে গেছে, তখন তো এরকম মোবাইল ফোনের প্রচলন ছিল না। তো ওনার দেবর যখন ওই কবিরাজি শিখে বাড়িতে আসেন, উনি তো এইসব বিষয় জানতে পেরেছেন, এর মধ্যে তো উনি কিছু জানতেন না। তো নতুন কবিরাজ ছিলেন, তেমন অভিজ্ঞতাও নাই। তো ওনার কাছে যে জিন ছিল ওই জিন দিয়ে নাকি উনি ওই খালার উপর থাকা, মানে ওই আন্টির উপর থাকা জিনকে তাড়াতে পারেননি। উনি কীভাবে জানি রিচুয়াল করেছিলেন। এরপর যখন উনি প্রথম দিকে পারেননি, অন্যভাবে একটা রিচুয়াল করেছিলেন, সমস্যা নাকি অনেকটাই সমাধান করতে সক্ষম হয়েছিলেন। তবে কিছুটা কঠিন শর্ত ওনাকে সারা জীবন মেনে চলতে হবে। সেটা হচ্ছে যে মৃত বাড়িতে উনি যেতে পারবেন না, অর্থাৎ যে বাড়িতে কোনো মানুষ মারা গিয়েছে সেই বাড়িতে উনি যেতে পারবেন না। তো এই জিনিসটাই ওনাকে মেনে চলতে হবে। উনি এখনও ওই বিষয়টা মেনে চলছেন। তবে বেশ বছরখানেক ওই জিনেদের অত্যাচার ওনার শরীরের উপর হওয়ার কারণে শারীরিক মানসিকভাবে উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ওনার চোখের সামনে 3টা সন্তানকে উনি হত্যা হতে দেখেছেন। এই কারণে উনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। তবে আল্লাহর রহমতে ওনার পরবর্তীতে সন্তান হয়েছে, তারাও এখন জীবিত আছে। উনি এখনও ওনার বাবার বাড়িতেই আছেন। উনি কিন্তু ওনার স্বামীর বাড়িতে থাকতে পারেননি, যেহেতু ওইখানে তো ওই যে বট গাছ, কারণ স্বামীর বাড়িতে যে সম্পত্তিটা ওনার স্বামী পেয়েছিলেন সেখানেই মূলত ওই বাড়িটা তৈরি করা হয়েছিল আর কি। আর ওইখানে ওনার নিজস্ব কিছু উত্তরাধিকার সূত্রেও কিছু পাওয়া, মানে সম্পত্তি উনি পেয়েছিলেন স্বামীর তরফ থেকে, সম্ভবত কিছুটা পেয়েছিলেন আর কি। এই জন্য ওইখানে ওইটা করা হয়েছিল আর কি, মানে ওই বাড়িটা ওইভাবে করা হয়েছিল। কিন্তু ওইখানে উনি থাকতে পারেন নাই, ওনার বাবার বাড়িতে চলে যেতে হয়েছিল, কারণ ওইখানে ওই যে বট গাছটা ছিল, এই কারণে ওখানে ওনার থাকাটা নিষেধ ছিল। তো উনি এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আসলে কিছু কিছু ঘটনা এমন থাকে যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো জিনেদের বসতি থাকে, হোক তারা মুসলিম, হোক তারা অন্য ধর্মাবলম্বী, যখন তাদের ওই বসতিটা নষ্ট হয়ে যায়, তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে তাদের ওই স্থানটাকে নষ্ট করে দেওয়া হয়, তখন ওরা এমন কিছু করে বসে যেটা থেকে মুক্তি পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়। এই জন্য ওরা যদি বুঝতে পারে যে তাদের বসতিটা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু কিছু সংকেত দেয়। এই সংকেতগুলো বুঝে ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করে কাজ করাটাই বাঞ্ছনীয়। তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা এড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বেশ অনেক বছর হয়ে গেছে এখন। সেই একটা বাড়িতে গিয়েছিলাম বেড়াতে আমার এক আত্মীয়র বাসায়।
তো সেই বাড়িটার লোকেশন বলতে চাচ্ছি না, ঢাকা শহরেরই কোনো একটা জায়গায়, ব্যস্ত জায়গায়, কিন্তু সেই বাড়িটা সেখানে পাশাপাশি 3টা বিল্ডিং, এবং এই 3টা বিল্ডিংই কিন্তু বেশ রেপুটেডলি হন্টেড ছিল। এর কারণ হচ্ছে যে বাড়িগুলো নাকি এমন জায়গায় তৈরি করা হয়েছিল যেই সময়, যে জায়গায় এক সময় শ্মশান ছিল, তারপরে ওই জায়গা পরবর্তীতে ওইটাকে শ্মশান ভরাট করে ওই জায়গায়, মানে ওই জায়গাটা একটু নিচু জমি ছিল, ভরাট করে সেখানে নাকি বিল্ডিং করা হয়। এবং সেই বিল্ডিংটা এরকম একটা না, 3টা বিল্ডিং, বেশ লম্বা, তার পাশে দিয়ে একটা রাস্তা গেছে, এবং রাতের বেলা একদম নির্জন হয়ে যেত গলিটা, ওখান থেকে ঢুকতে গেলে বেশ নির্জন হয়ে যেত। তো আমি যতদূর শুনেছি, আমি যখন ওই বাসায় যাই প্রথম, তখন থেকে শুনি যে বাসাটা নাকি হন্টেড। সবাই জানতো যে আমি এই ভূত প্রেতের ব্যাপারগুলো বেশ পছন্দ করি, এর জন্যই অনেকে বলতো আমাকে যে এই জায়গাটা হন্টেড। এবং এই বলার মধ্যেও একটা রাগ ঢাক ছিল, সব ঘটনা বলতে চাইতো না। যাই হোক, আমি ওই বাসায় গিয়ে একটা কাজ করি একবার। তো আমি একদিন ওখানকার একটা বিছানায় শুয়েছিলাম। তো বিছানাটার পাশে হচ্ছে দেয়াল, তো দেয়ালের মাঝে আমি শুয়ে আছি, দেয়ালে হঠাৎ শুনছি, তখন রাত 8টা-9টা এরকম সময় হবে, আমি শুনছি দেয়ালের মাঝে কেউ শব্দ করছে, ঠক 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 এরকম করে শব্দ করছে, মানে একটা রিদমিক ভাবে কেউ নক করতেছে দেয়ালে। তো আমি শুনতে শুনতে আমি ভাবলাম যে কেউ হয়তো দুষ্টুমি করতেছে ওই পাশ থেকে, তো আমিও ঠিক দেয়ালের এই পাশে ওইভাবে নক করা শুরু করলাম। ওই পাশে যেভাবে নক করে আমি করি, তো দেখা যাচ্ছে যে আমার সাথে রিদম মিলানো হচ্ছে দেয়ালের ওই পাশ থেকে। তাই আমি বেশ মজা পেয়ে গেলাম। তো আমি তখন ওখানকার যে রিলেটিভ একজন আসলো, ওকে বললাম যে দেখো এই পাশ থেকে কে যেন নক করতেছে, আমিও করতেছি, পাশের ফ্ল্যাটে কারা থাকে? সে বলতেছে যে পাশের ফ্ল্যাটে কেউ থাকে না ভাই, পাশের ফ্ল্যাটে হচ্ছে নিচু, মানে আমাদের বিল্ডিংটা এখানে আপনি যেখানে আছেন এটা হচ্ছে দোতলার উপরে, আর নিচে হচ্ছে একদম ফাঁকা, প্রায় 12-14 ফিট নিচে, ওখানে এই উপরে কি আসবে? এই পাশে কিচ্ছু নাই, মানে ওই পাশে বাতাস, খালি খালি জায়গার থেকে নক করতেছে কে? তখন আমি একটু মানে চুপ হয়ে গেলাম, বললাম যে এটা কিভাবে সম্ভব, কে করতেছে? বলে যে আমাদের এখানে একটু উল্টাপাল্টা জিনিস হয়। তখন আমি আরো খোঁচায় খোঁচায় বের করলাম ওই বাসা সম্বন্ধে। ওই বাসায় অনেক রকম ভয়ঙ্কর ব্যাপার ঘটে। তো এই ইনসিডেন্টগুলার কয়েকটা জিনিস আমি তখন শুনলাম, শুনে বেশ ভয়ই লাগলো। প্রথম একটা বলি, ওখানে কি ঘটে বা ঘটতো আগে, পরবর্তীতে বাড়িটা বন্ধ করা হয়, তার আগে যেটা হতো সেটা হচ্ছে খুব মানে ভয়ঙ্কর ভাবে ঘটতো। বাসার মানুষজন সবাই ভয় পেয়ে গেছিল, বিল্ডিং এরই মানুষ ভয় পেয়ে গেছিল। যেটা হতো, ওই বাড়ির নিচতলায় কিন্তু মানে একটা 2টা ফ্যামিলি থাকে, দুই পাশে, দোতলায় 2টা এবং 3তলায় মানে 2টা করে ফ্ল্যাট দুই পাশে। তো এবং বাইরে একটা বাউন্ডারি দেয়াল, তার পাশে দরজা, বড় দরজা, মানে রাতের বেলা বড় দরজাটা বন্ধ করা হয়, তারপরে এখান থেকে উঠে ইচ্ছা করলে যাওয়া যায় ওই বাড়ির মূল বিল্ডিং এ। তো প্রথম যেদিন এই ঘটনাটা ঘটে, সেটা ঘটে আমার রিলেটিভের বাসায়। তো আমার এক রিলেটিভ, এক ভাই, সে ঘুমাতো একটা রুমে, একটা রুমে সে ঘুমাতো। তার রুমটা ছিল হচ্ছে যেই দরজা দিয়ে ঢুকে বাসায়, সেই দরজার পাশেই হচ্ছে তার রুমটা। তো সে রাতের বেলা ঘুমাতো, বাসায় গল্প গুজব করতো, বলে যে ওখানে ঘুমায় পড়তো। অল অফ এ সাডেন একদিন শুরু হয়েছে এই জিনিসটা। এটা কিন্তু এর আগে এই ব্যাপারটা ছিল না, সবাই জানতো যে বিল্ডিং অনেক কিছু ঘটে। এই বিল্ডিং এর পুরনো হিস্টোরি বলতে গেলে, যে এখানে মানুষ অনেকে দেখতো দূর থেকে যে এই বিল্ডিং এর ছাদের উপর কেউ গোসল করতেছে, একটা মহিলা এরকম ঘটি দিয়ে গোসল করতেছে, এবং সবাই দেখতো এটা, এই জিনিসটা দূরে বিল্ডিং থেকে দেখতে পেতো। তো এগুলো ছিল, কিন্তু কেউ এই জিনিসটা তখন পর্যন্ত হয়নি, যেটা ভয়ঙ্কর। ফার্স্ট সে আমার এই ভাই যে নাকি ছিল, সে যেটা এক্সপিরিয়েন্স করছে। রাতের বেলা সে গল্প গুজব করে বাসায় সবার সাথে কথাবার্তা বলে ঘুমাতে গেছে রুমে। তো তখন রাত 1টা-1:30 হবে এরকম সময়। তো সে হঠাৎ করে রুম থেকে বেরোচ্ছে আর কি, বের হয়ে সে রেস্টরুমে যাবে। তার রুমের থেকে একটু বাইরে গিয়ে একটা কমন রেস্টরুম ছিল বাদিকে। তো সে জাস্ট তার রুম থেকে বের হয়ে মূল দরজার পাশ দিয়ে যাচ্ছে, তার পাশে কিন্তু মূল দরজাটা আর কি, ওই বাসায় ঢোকার মানে সিঁড়িঘর থেকে। এই সময় প্রচন্ড জোরে দরজার মধ্যে কেউ লাথি মারছে, তিম করে একটা লাথি, এবং দরজা মানে একদম ঘড়ঘড় করে উঠছে, দরজার মধ্যে একটা ছিটকিনি দেওয়া, কাঠ দেয়া, দরজা ঘড়ঘড় করে উঠছে। তো আমার সেই ভাই ভয়ের চোটে এক লাফ দিয়ে, মানে এরকম অল অফ এ সাডেন যেরকম হয়, সারা বাড়ির মানুষ ঘুমাইতেছে, মূল বাসার মূল দরজা কেউ লাথি দিছে এরকম, সে ভয়ের চোটে লাফ দিয়ে সে তার ঘরে ঢুকে গেছে একবার। তারপর সে পরবর্তী চিন্তা করলো কে লাথি দিল। তো সে তখন চিৎকার করছে, এই কে রে বলে সে ওখানে বেরিয়েছে, বের হয়ে দরজার কাঠ খুলে ফেলছে, দরজা ছিটকিনি খুলে দরজা মেলে ধরছে। দরজা মেলে ধরে দেখতেছে যে কেউ নাই, পুরা খা খা করতেছে জায়গাটা। তো সে চিন্তা করলো যে কে করলো এটা। তো ওইখান থেকে সে সিঁড়িতে কিছুক্ষণ চিৎকার করলো। সে ফার্স্টে মনে করছিল যে নিচে নাকি বা উপরে নাকি। তো তখন ভাবতেছে যে নিচে উপরে এরকম বয়সী তো কেউ নাই, এরকম করতে গেলে লাথি দিয়ে দৌড়ানোর জন্য তো মানে ইয়াং কোনো ছেলে পেলে লাগবে বা বাচ্চা কেউ লাগবে, বড় কেউ একজন বয়স্ক মুরব্বী তেরকম করবে না। তো মুরব্বী কেউ নাই এখানে, সামনের ফ্ল্যাটেও নাই, মানে তাদের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে, উপরের কোনো ফ্ল্যাটেও না, নিচেও না। সেগুলো চিন্তা করতে করতে সে দরজাটা লাগায় ছিটকিনিটা দিছে। ছিটকিনিটা দেওয়ার সাথে সাথে আবার দ্রিম করে একটা লাথি,
মানে চিটকানি সে লাগানোর সাথে সাথে একটা লাথি, প্রচন্ড ভয় পেয়েছে সে। সাথে সাথে সে আবার দরজা খুলছে সাহস করে, দরজা খুলে দেখে কেউ নাই, খা খা করতেছে চারিপাশ। এইবার তো প্রচন্ড ভয় পেয়েছে, সে দরজা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে ঘরে চলে আসছে, আর দরজার কাছে যাচ্ছে না। রাতের বেলা মনে হলো যে ওই দরজার বাইরে কেউ হাঁটা চলা করতেছে, পায়ের শব্দ অনেকক্ষণ পাইছে। তো ভয়ে ওই ভাই আর যায়নি ওইদিকে। তো যাই হোক, এইভাবে রাত পার হয়েছে। পরবর্তী দিন সে সবার সাথে বলল যে এরকম এরকম ঘটনা, এবং সবাই দরজার মধ্যে একটা সাউন্ড শুনছে। তো তারা মনে করছে যে ও কি পায়ে বেঁধে পড়ে গেছিল কিনা বা সামথিং লাইক দ্যাট। তো কেন ঘুমাইছিল তো সবাই, তো সবাই শুনে খুব অবাক যে এরকম এরকম ঘটনা করছে। তো ওই দিন ওই যে ভাইয়ের সাথে আরেকজন রিলেটিভ ওই রুমে তার সাথে থাকলো, যে কি ঘটে এরকম রাতের বেলা কেউ কিছু করে নাকি দেখার জন্য। তো ওই দিন ওরকম সময় মতো তারা কথাবার্তা বলে ওরা দুইজন গল্প করতেছে রুমের ভিতরে, সবাই ঘুমায় গেছে। ঠিক ওরকম সময় রাতের, ঠিক ওরকম সময় হঠাৎ করে দরজার মধ্যে দিড়িম করে লাথি। দরজার মধ্যে লাথি মারার পরে দুইজনই লাফ দৌড়ছে কে কে বলে, এবং দৌড় দিয়ে গেছে দুইজনই। আজকে তো দুইজন আছে, দরজাটা খুলে দরজার লাঠি নিয়ে দৌড় দিয়ে উঠে গেছে একজন উপরে গেছে, মানে দেখতে যে উপরে কেউ পলাইছে নাকি এরকম লাথি মেরে। তো খুব সুইফটলি দৌড় দিয়ে উঠছে, উঠে দেখে নাই, তিনতলায় কেউ নাই, এবং তিনতলার ওপরেই কিন্তু আরেকটা সিঁড়ি, সেটা দিয়ে ওই বিল্ডিং এর ছাদে ওঠা যায়। মানে ছাদে ওঠা যায় মানে কি, ছাদের নিচে এসে মানে দাঁড়ানো যায়, সেখানে একটা লোহার সিঁড়ি আছে, সেই লোহার সিঁড়িতে বেয়ে একদম ছাদের উপর ওঠা যায়। তো ওইখানে ভয় কেউ যেত না, কারণ ওই যে ছাদের উপরে একটা বদনাম আছে যে মানুষ দেখছে যেরকম গোসল করে এরকম, তারপর মশলা পেশার শব্দ আসতো। এটা কমনলি আমাদের দেশে কিন্তু শোনা যায় যে মশলা পেশার শব্দ, আর ওই বাড়িতে আসলেই আসতো। তো যাই হোক, ও তিনতলা পর্যন্ত উঠে সেই ভাই, সে তারপর যখন কাউকে দেখে নাই সে আবার নেমে আসছে, তার ভয়ে বুক কাঁপতেছিল। তো তখন সে এসে বললো যে তার সাথে যে আরেকজন রিলেটিভ ছিল, বললো যে নিচেও দেখা দরকার। তো নিচে চলে গেল, ওরা দুইজন মিলে নিচে গেছে। নিচে যে হেঁটে বাইরে গেল, মানে তাদের যে মূল বিল্ডিং এর বাইরের অংশটা, বারান্দার মতো খোলা একটা জায়গা, বাগানের মতো, ওইখানে গেল, কেউ নাই, একদম নিশুতি রাতের বেলা, রাতের শব্দ হচ্ছে, মূল দরজাটা লাগানো, তালা মারা। কে করলো এই কাজটা? তোরা একদম দেখে চেক করে ঘরের মধ্যে আসছে দুজন, কথা বলতে বলতে দরজা ছিটকিনি দিয়ে ঘুরছে, সাথে সাথে একটা লাথি দরজার মতো ড্রিম করে আবার। এইবারও দুইজন হাউকাউ করে দরজা খুলছে, খুলে বাইরে তাকাইছে, কেউ নাই। আর এটা কোনো মতেই সম্ভব না যে এত সুইফট কেউ চলে যাবে এখানে, মানে এত দ্রুত কেউ এখান থেকে চলে যায়, ইম্পসিবল। মানে কোথায় যাবে? উপরে নিচে যাবে, তার শব্দ হবে, কিচ্ছু নাই। তো যাই হোক, তারা দুজনই ভয় পেয়ে দরজাটা লাগাই দিছে। তো দরজা লাগানোর সাথে সাথে দেখলো যে সামনের লাইটটা কেটে গেল, লাল বাতি ছিল, ফিলামেন্টের বাতি, টাস করে বাতিটা কেটে গেল। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। দেখ, দরজা লাগাই দিয়ে ওরা দুজন ঘরে আসছে, ভয়ের চোটে আর ই করতেছে না। তো এর পর দিন শুনলো যে এই প্রত্যেকটা ফ্ল্যাটেই দরজার মধ্যে লাথি মারতেছে কেউ, মানে শব্দ হচ্ছে, তাদের ফ্ল্যাটেও মারতেছে, ওখানে কেউ আর ভয় যায় না, কেন ওদের কাছ থেকে শুনছে অন্য ফ্ল্যাটের লোকরা। এবং তারপর তারা ডিসাইড করলো যে এটা যদি বাইরের কেউ হয়ে থাকে তাহলে আমরা কাজ করব, নিচে যে আমাদের যে মূল দরজাটা ঢোকার যে জায়গাটা, সেইখানে আমরা একটা কলাপসিবল গেট বা কেচি গেট লাগাই দিব। যাই হোক, এই কথা অনুযায়ী সবাই মিলে কাজ করলো, করে একটা কেচি গেট লাগাই দিল। আর কেচি গেট লাগাই দিছে, রাতের বেলা ওটা তালা মেরে দেওয়া হলো, মানে বাইরের কোনো মানুষ এখানে, মানে অন্য কোনো দেয়াল টপকা এসেও ঢুকতে পারবে না আর কি। এখন পুরো বন্ধ। এখন যদি ঘটনা ঘটে আবার ওই বাড়ির মানুষই করবে আর কি, আর কে করবে? আর তো কারো মানে ট্রেস নাই, কে কিভাবে করবে। তো যাই হোক, তালা মেরে দিল কলাপসিবল গেটে, এবং সবাই সচেতন বাড়িতে। ওই বাড়িতে ইয়াং ছেলে বলতে শুধু ওই ফ্ল্যাটেই ছিল, আমার রিলেটিভের পাশে, আর কোথাও ইয়াং ছেলে মেয়ে নাই, সব বয়স্ক। ঠিক রাতের বেলা অনেক রাত গেছে, তারা মনে করছে আজকে আর হবে না, মেবি বাইরের কেউ এসে পড়ছে বা কোনোভাবে হয়েছে। সে রাতের বেলা বসে আছে, আবার এরকম শব্দ শুনলো, ত্রিম, লাথির শব্দ। একবারে লাথি মারলে যেরকম দেয়া যায় সেরকমই। তো মানে দরজার মতো লাথি যদি মারে কেউ জোরে, সেরকম শব্দ। যাই হোক, এই উঠে দরজার কাছে যাওয়ার আর সাহস কারোই হলো না। তো পরদিন সকালে তারা জাস্ট দেখলো যে না, মানে ওই দরজা তালাই আছে, কে আসছে কে বা কি সেখানে লাথি মেরে গেছে কেউ জানে না। তো ওরকম ঘটনা বাসায় প্রায় হতো। এখানে সিঁড়ির মধ্যে সাউন্ড, গলার শব্দ হইতো, বলতে কেউ কথা বলতেছে, আর ওই ছাদে মশলা পেশার শব্দ, তারপরে কেমন একটা নুপুরের শব্দ পাওয়া যেত ওদের, মনে হতো যে বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে নুপুর পায়। তো এই যে মানুষ যে জিনিসগুলো বলে, এগুলো কিন্তু ওখানে ঘটতো, যে মানুষ বলে না যে এরকম শব্দ পায়, এগুলো ওখানে ঘটতো, এবং আমি ওদের কাছ থেকে শুনছি। তো এরপর আমি একবার গেলাম, ওই যে আমি যে বললাম দেয়ালের মধ্যে আমি কিল মেরে ওখানে আরেকটা রিপ্লাই পাইছিলাম, তা আমি ভাবলাম যে এটা কি। আচ্ছা যাই হোক, আমি ওই বাড়িতে গেছিলাম, রাতে থাকবো চিন্তা করলাম। তো রাতে আমি ছিলাম, আমাদেরকে একটা বেডরুম দেওয়া হলো, আমি আমার ওয়াইফ ছিলাম। তো বেডরুমটা দেওয়া হলো, তো যেই রুমে আগে, ওই রুমটার মধ্যে আগে ওই যে বললাম যে এক ভাই থাকতো আর কি। তো রাতে আমরা ঘুমাইছি অনেক রাত, মানে রাত 12টা 1টা বাজে। তো
আমার ওয়াইফ ঘুমায় গেছে, সে ঘুমায় গেছে, আমি আমার ঘুম আসতেছে না এবং লাইট বন্ধ করে দিছি। একটা আশ্চর্য জিনিস দেখলাম যে এই বাসায় বাতি নেভানোর পর রুমটা অন্ধকার বেশি হয়ে যায়, মানে রুমের আলো থাকে না, আর রুমে ডিম লাইটও ছিল না, এবং বাড়ি তো বেশ পুরানো, মানে এটা মেবি 60s এর প্রথম দিকে করা বাড়ি এরকম হবে। তো বাতি নিভানো এবং দেখতেছি যে আলো খুব কম। রুমের সাথে একটা জানালা ছিল, দুই পাশে জানালা আছে, কাঠের জানালা, কাচ দেয়া, ওই 60s বাড়িতে যেরকম থাকতো। তো ডান দিক থেকে কোনো ল্যাম্পপোস্টের আলো আসতেছে না, বাঁ দিক থেকে যেই জানালাটা সেটা হচ্ছে ডাইনিং স্পেসের দিকে, এবং ডাইনিং স্পেসের বাইরে আরেকটা জানালা আছে, সেটা দিয়ে বাইরের আলো আসে। তো মোটামুটি অন্ধকার হওয়ার মূল কারণ হচ্ছে যে বাইরের আলোটা ডাইনিং স্পেসে আসতেছে, সেখান থেকে লাইট যতটুকু ফিল্টার হয়ে এই ঘরে আসতেছে ততটুকুই। হ্যাঁ, তো মোটামুটি খুব অল্প আলো। তা আমি শুয়ে আছি, ঘুম আসতেছে না, অন্ধকার লাগতেছে। তো এক সময় যখন ঘুম আসবে এরকম একটা ভাব, এই সময় হঠাৎ দেখলাম ঘরটা অন্ধকার হওয়া শুরু হলো, মানে আলোটা কমে যাচ্ছে ধীরে ধীরে, অ্যাজ ইফ যে কোনো একটা বাতি যদি কমায় দিতে থাকে কেউ রেগুলেটর দিয়ে, সেরকম আলোটা আরো কমে যাচ্ছে। তা আমি একবার ধারণা করলাম যে আলো কমতে পারে কিভাবে। একটা হতে পারে যে রাস্তার যে স্ট্রিট ল্যাম্প সেটা নিভে গেছে, তো এটাতে এইভাবে আস্তে আস্তে নিভবে না। আরেকটা হতে পারে আকাশে অনেক মেঘ করতেছে, মেঘ করার কারণে চাঁদ ঢেকে গেছে, এই কারণে হয়তো আলো কমে যাচ্ছে। তো একটা সময় আলোটা কমতে কমতে এমন একটা অবস্থা হতো, আমি ভাবলাম যে না, রাতের আলো এইভাবে নাই হয়ে যায় না, মানে রাতের আলো কিন্তু একটু হলেও থাকে। মানে এক পর্যায়ে এমন একটা অবস্থা হলো যে মানে ঘরটা মনে হচ্ছে একটা পুরোটা ব্ল্যাক হোলের মতো অবস্থা, মানে পুরো ডার্ক এনার্জি, এবং আমি ফিল করা শুরু করলাম যে ঘরটার মধ্যে একটা ডার্ক এনার্জি ভর করতেছে। এই ভয়টা আরো বেশি হয়ে গেল যে আমার ওয়াইফ ভয়ের মধ্যে, মানে ঘুমের মধ্যে ভয়ে সে আমার হাত চেপে ধরছে, সে কিন্তু ঘুমে সে আমার হাত চেপে ধরছে, এবং আস্তে আস্তে তার হাতে জোর বাড়তেছে, মনে হচ্ছে নখ ডাবাইতেছে হাতের মধ্যে ভয়, এবং সে কাঁপতেছে। আমি চিন্তা করলাম যে এটা ঘটনাটা কি, এখানে কি ঘটতেছে। মানে তখন আমার মাথায় কাজ করা শুরু করলো যে সামথিং ইজ রং, এই ঘরটার মধ্যে কিছু একটা রং আছে। অন্ধকারটা এমন জমাট বাঁধলো যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আমি যেটা হাত তুলি আমার হাতটাও দেখতে পাবো না, এত অন্ধকার। এবং ওর ভয়ে সে, আমি তাকে ডাকার চেষ্টা করলাম আস্তে ধীরে, সে উঠতেছে না, সে শুধু ভয়ে কাঁপতেছে, আমাকে এরকম খামচি দিয়ে ধরে রাখছে। আমি বললাম যে না, এটা তো হতে পারে না। তা আমি আস্তে করে বিছানা থেকে মাটিতে পা রাখলাম। আমার ভয় লাগতেছিল, আপনাদের অনেকেরই হয়তো লাগে, মনে হয় যে বিছানার তল থেকে পা চেপে ধরবে কেউ, এরকম ভয় লাগতেছিল আমার কাছে। তো অন্ধকার ঘুরঘুরটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি এইভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে সুইচ বোর্ডটা হাতড়ে বের করার চেষ্টা করলাম। তো এক সময় পেলাম যে হ্যাঁ, এখানে সুইচ বোর্ড। আমি বাতির সুইচটা দিয়ে দিলাম, টাস করে বাতিটা জ্বলে উঠলো। বাতি জ্বলার সাথে সাথে মনে হলো যে অন্ধকারটা এক লাফ দিয়ে বের হয়ে গেল, যেটা হয়, মানে অন্ধকার তো বাতি জ্বাললে চলে যায়। তো আমি দেখলাম তখন আমার স্ত্রীর ঘুম ভেঙে গেছে। তো আমি তাকে বললাম যে তুমি এরকম কেন করতেছিলে, আমার খামচিতে ধরলা, ভয় পেয়েছে বলতেছে না, সে শুধু বলতেছে কেমন জানি, তার কাছে মনে হচ্ছে যে সে স্বপ্নে দেখতেছিল ভয়ের কিছু এরকম। তো যাই হোক, আমি ওখানে উঠলাম, উঠে যে ওখান থেকে খুলে রেস্টরুমে গেলাম, রেস্টরুম থেকে আসলাম। আমি কিন্তু বাইরে যখন বেরোইছি, ওখানকার ওই রুমের বাইরে যেই জায়গাটা যেখানে ডাইনিং স্পেস, ওইখানে দেখতেছি জানালা, যে কাঁচের ফাঁক দিয়ে যথেষ্ট আলো আসতেছে, স্ট্রিট ল্যাম্পের আলো। আমি ওই জানলার কাছে গিয়ে দেখলাম আকাশ একেবারে ফকফকা পরিষ্কার, তারা দেখা যাচ্ছে, ওখানে যথেষ্ট আলো আছে। মানে এই আলো কোনোভাবেই ডিমড হওয়ার কথা না, এরকম মেঘও ঢাকে নাই, আকাশ পরিষ্কার, আর সেই স্ট্রিট ল্যাম্পের আলো আছে। যাই হোক, রেস্টরুম ইউজ করে এসে আমি আবার ওই দরজা লাগায় জাস্ট বাতিটা নিভায় আবার শুইতে গেলাম। যখন আমি বাতিটা নিভায় শুইতে গেছি, তখন দেখতেছি যে আলো কিন্তু আছে রুমের ভেতরে, ওই যে যেরকম নর্মাল যে আলো নিভায় দেওয়ার পর হালকা ওখান থেকে আলো আসতেছে এরকম। বিছানায় যে শোয়ার পর একটু পর আবার সে আলোটা ওরকম ডিম হওয়া শুরু হলো, মনে হলো যে আলো কমে যাচ্ছে, চারিদিকে ডার্ক একটা মানে আটমসফিয়ার তৈরি হচ্ছে। তা আমার ওয়াইফ আমার হাতটা আবার চেপে ধরলো সে ঘুমের মাঝে এরকম, এবং চেপে সে এরকম খামচি দিয়ে ধরতেছে আমাকে এরকম, মানে হাত চেপে যাচ্ছে, তা নখ বসে যাচ্ছে। আমি তখন ওখানে দোয়া পড়লাম, মনে মনে দোয়া পড়া শুরু করলাম। দোয়া পড়তে পড়তে এক সময় আমার ঘুম এসে গেল, আর আমি ঘুমাই গেলাম। তো আমি পরবর্তীতে শুনছি যে ওই বাসায় ওই রুমটাতে যারা থাকে তাদের নাকি এরকম জিনিস মাঝে মাঝে অবজার্ভ করতো। হঠাৎ মনে হতো যে ঘর অন্ধকার হয়ে গেছে, ঘরের মধ্যে টেম্পারেচার ফল করছে, এরকম লাগতো, এবং অনেকে বোবায় ধরতো রুমের ভেতরে মানে শুলে। ওই দিন আল্লাহর রহমতে আমাকে বোবায় ধরে নাই, যদিও অনেক ধরছে, অনেক রকম এরকম ধরার অভিজ্ঞতা আছে, বাট ওই দিন ধরেনি আলহামদুলিল্লাহ। দোয়া পড়ে ঘুমাইছিলাম। তো এইটা ওই বাসার একটা ব্যাপার। ওই বাসায় এই ধরনের জিনিসপত্র কিন্তু হর হামেশাই ঘটতো, এবং মানুষজন এরকম শুনতো ওই পাশ থেকে কেউ ডাকতেছে। ওই বাসার আরেকটা স্টোরি হচ্ছে, যেরকম ঘুমায় ছিল দুইজন মানুষ এখানে রাতের বেলা, তো দুইটা মেয়ে ঘুমায় ছিল, এদের মধ্যে একজন বাথরুমে গেছে, আরেকজন শুয়ে আছে বিছানায়।
তো সে হঠাৎ করে ফিল করলো যে তার পাটা কেউ চেপে ধরলো। তো পাটা চেপে ধরছে, যে চিন্তা করছে কে চেপে ধরছে, রুমে তার কেউ নাই, আমার বোন তো গেছে বাথরুমে, কে আমার পা চেপে ধরলো। তো এরকম চিন্তায় সে আস্তে করে হাত দিয়ে পায়ের দিকে নিছে এবং সে হাতটা ধরলো। হাতটা ধরে দেখতেছে যে হাতটা পা চেপে ধরছে সেটা একটা চিকন হাত, একটা মানে এত চিকন যে মনে হয় যে একটা মানে এরকম মানে চিকন একটা লাঠির মতো, এবং রোমশ, পুরো হাতটা রোমশ, পুরো হাতটা রোমশ, এবং মনে হচ্ছে যে শক্ত শক্ত একটা লাঠির মতো হাত, রোমশ, মানে পুরো শরীরে যে রোম থাকে এরকম। তো সে ভয় চিৎকার করছে, চিৎকার শুনে একটু পর তার বোন চলে আসছে বাথরুম থেকে, আসার পর দেখতেছে যে না, কোনো হাতটা কিচ্ছু নেই, মানে হাত ধরে নাই তার পা, কিন্তু সে একদম মানে পুরো সেন্সে ছিল যখন সে এই হাতের স্পর্শটা পাইছে এখানে। তো এই ছিল ওই বাসার ঘটনা। এবং ওই বাসার মধ্যে কিন্তু আরেকটা ব্যাপার, ওই বাসার যে একজন মুরব্বী ছিলেন বৃদ্ধ, তিনি দেখেছিলেন একদিন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠছেন, উঠে বারান্দায় গেছেন, বারান্দায় যে দেখতেছেন ওই যে চিকন রাস্তাটার সামনে, ওই রাস্তাটার সামনে দিয়ে একটা ঘোড়া আসতেছে, এবং ঘোড়াটা মানে টক 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 করে পা ফেলে আসতেছে। তো যখন ঘোড়াটা ওনাদের দরজা পাস করে সামনে চলে গেল, তিনি দেখলেন যে ঘোড়াটার মাথা নাই, মানে একটা মাথা ছাড়া ঘোড়া, ঘোড়া আছে কিন্তু ঘোড়ার মাথা নাই, ঘোড়াটা হেঁটে একবার রাস্তার সামনে চলে গেল। তো তিনি ভয়ে তাড়াতাড়ি দোয়া পড়তে পড়তে ভিতরে চলে আসছেন। তো ওই বাসা এখনো আছে, আমি যতদূর জানি বাসাটা এখনো আছে, মানে বাসাটা হয়তো রিনোভেট করা হয়েছে, রিনোভেট করে তো অন্য মানুষ থাকে সেখানে। আমি সেখানে একবার গিয়েছিলাম একটা নাটক তৈরি করতে, তো আমি তৈরি করছিলাম ছোটখাটো একটা নাটক, আমার সাথে অনেকে ছিল। তো করার পরে আমাকে পরবর্তীতে ওই বাসায় যারা থাকে অনেকে বললো যে নাটকটা দিয়েন না। তো পরবর্তীতে আমি ওটা মানে ইউটিউবে দিয়েছিলাম, তারপর আমি আবার সরাই ফেলছি নাটকটা। তো এই হচ্ছে ওই বাসার ঘটনা। তো ওই যে ভৌতিক ব্যাপার নিয়ে আপনারা যারা বলেন বা কোয়েশ্চেন করেন বা বলেন যে ভাই ভয় পাই না বা ভয়ের না, মানে ভৌতিক জিনিসগুলো আসলে না, আপনি যদি ফেস করেন, আপনি যদি সম্মুখীন হন এরকম ঘটনার, অ্যাকচুয়ালি এই ধরনের জিনিসেরই সম্মুখীন বেশিরভাগ টাইমে হবেন। খুব অল্প সময়ই অনেকের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হয়, অনেকের সাথে কথাবার্তা বলে বা এরকম কিছু। যেমন আমি আপনাদেরকে বলছিলাম, মনে শেয়ার করছিলাম যে আমার এক মামার এরকম ঘটনা ছিল যে হি ওয়াজ পজেসড, এবং তার এই পজেশনের সময় অনেক রকম ঘটনা ঘটছে, এবং তখনই আমি এরকম কোনো অলৌকিক জিনিস বা অতিপ্রাকৃত জিনিসকে সচক্ষে দেখতে পাই। এবং সেটা ছিল একটা ডার্ক ফিগার, মানে কালো কুচকুচে একটা ফিগার, মানে অন্ধকারের মধ্যে আরো অন্ধকার। এবং এই কারণে যখন আমাকে কেউ বর্ণনাটা দেয়, আমার শরীরে রোম দাঁড়া যায়, আমি বুঝতে পারি জিনিসটা কেমন। মানে একটা অন্ধকারের মধ্যে আরো একটা অন্ধকার, সেটা একটা ফিগার, এবং ফিগারটা কিন্তু মানুষের মতো। এবং আমি দেখছিলাম যে হেঁটে হেঁটে আসতেছে, সেটা একদম সামনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে, এটা আমার নিজের চোখে দেখা। তারপরে এরকম ঘটনা তখন ঘটছিল যে আমি সেই মামার সাথে শুয়েছিলাম, আমাকে বলতেছে যে ও আসতেছে। তো আমি বলছি ও আসতেছে মানে ও আসতেছে, এই যে এসে পড়ছে। এবং যেই ঘরটার মধ্যে আমরা ছিলাম ওই ঘরে ও বলতেছে যে এখানে ঢুকতে পারবে না, সে রাগ করছে আমি এই রুমে কেন, মানে ওই রুমে হচ্ছে নামাজ কালাম অনেক পড়া হতো, নামাজ কালাম পড়া হতো, তসবিহ তাহলিল করা হতো ওখানে, বলে এখানে সে ঢুকতে পারবে না, কিন্তু ওই মানে সে এর জন্য রাগ করছে আমি এখানে কেন আসছি, ও আসছে। এই সময় আমি শুনছিলাম যে ওই রুমের, যেই রুমে আমরা শুয়েছিলাম সেই রুমের দরজায় দ্রিম করে একটা কিলের শব্দ, মানে অ্যাজ ইফ দরজার মধ্যে কেউ কিল দিছে, থাম করে একটা কিলের শব্দ। এবং মানে এমন একটা অবস্থা ছিল, আমাদের বাসায় কিন্তু তখন উঁচু দেয়াল, মানে প্রায় 12 ফিটের মতো উঁচু দেয়াল, বাউন্ডারি দেয়াল, আমাদের উঠানের মধ্যে কারো আসার কথা না, কেউ আসবে না। তো যখন আমার আম্মা বের হয়ে গেছে, আমার নানি বেরিয়েছে, আমি বেরিয়েছি, সবাই বেরিয়েছি, পুরো বাসার উঠান মানে একদম খা করতেছে, কোনো কেউ নাই। কাজের মানুষদেরকে তোলা হলো, তারা বলতেছে যে না আমরা কি, মানে তারা ঘুমে একদম কাতর, কেউ মানে মানে কেউ বের হয় নাই, কিন্তু কে আসলো এসে ওই রুমের দরজায় ধিম করে কিল দিয়ে গেল। এটাও কিন্তু মানে একদম মানে আমার মানে এগুলোকে বলা হয় যে ধরেন সরাসরি কিছু মানে মানে এক্সপিরিয়েন্স করা, এটা একটা সরাসরি এক্সপিরিয়েন্স ছিল আমার। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে ঘটনাটা আমি বলবো এটা মূলত একটা বগুড়ার কবরস্থানের ঘটনা। বগুড়ায় মূলত কুড়িগ্রামের কিছু লোক কাজ করার জন্য যায়, কারণ কুড়িগ্রামে তখন কাজের অভাব ছিল। তো বগুড়া গেলে তারা বিভিন্ন কাজকর্ম পায় আর কি। তো বগুড়ার যে গ্রামগুলোতে আছে, এই গ্রামগুলোতে ওই ধান কাটা বা অন্যান্য যে কাজগুলো আছে, তো কুড়িগ্রামের 5 জন ব্যক্তি সেখানে গিয়ে ওই কাজের খোঁজে যায়, কারণ এর আগেও সেখানে ওই কাজ করতে গেছিল তারা। তো এবার যখন বগুড়ায় যায়,
তো যে এর আগে যে বাসায় তারা কাজ করছিল, তো তার আগে ওই বাসাতে অন্য লোকেরা আর কি কাজ নেওয়ার কারণে তাদের আসলে কাজটা জোটে না। তো ওই দিন তারা ওই ওই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা করলো, কারণ তারা তো অনেক দূরে এসেছে, সো কাজটা তাদের জরুরি এবং তারা মূলত আর্থিকভাবে খুবই দরিদ্র পরিবারের, তো এজন্য তাদের কাজটা খুবই জরুরি দরকার ছিল। তো ওই দিন ওই বগুড়ার যে গ্রামে গেছিল ওই গ্রাম থেকে তারা জানতে পারে যে পাশের 2 গ্রাম পরে এক বাড়িতে মূলত ওই মানুষ দরকার, কামলা দরকার। সো তারা ওই জন্য ওই বাড়িতে যাওয়ার জন্য তারা রাস্তা ধরে আর কি। তো এখন বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতে করতে আপনার ওই বাড়ির খোঁজ, মানে প্রথমে গ্রামের নাম শুনে এবং পরবর্তীতে ওই গ্রামে গিয়ে এবং ওই লোকের নাম বলে আর কি বাড়ি খুঁজবে, এই চিন্তা ভাবনা করে তারা। তো যেই গ্রামে কাজের দরকার এবং ওই গ্রামেই তারা যাইতে শুরু করে। তো যাইতে 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 আপনার মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যায় ওই এলাকায় তারা পৌঁছে। তো সন্ধ্যা হয় এবং সন্ধ্যার পরে তারা আর কাউকে খুঁজে পায় না, মূলত যে কাউকে যে জিজ্ঞাসা করবে। রাস্তা একটা এমন রাস্তা পায় যে রাস্তাটা একদম ফাঁকা, অনেক দূরের রাস্তা আর কি, মোটামুটি রাস্তাটা অনেক দূর আসার পরেও কোনো মানুষ খুঁজে পায় না তারা। তো এরকম অনেক দূর আসার পর তো দূরে একটা বাড়িতে তারা ওই আলো দেখতে পায়। তো তারা ভাবে যে যেহেতু কোন লোকের বাড়ি, আমরা তো কাউকে খুঁজে পাচ্ছি না যে ওই কেউ বলবে যে ওই লোকের বাড়ি। তো যখন তারা ওই একটু দূরে একটা বাড়িতে আলো দেখতে পায়, তো যখন তারা ওই আলো দেখে ওই বাড়িতে যাওয়ার জন্য পরিকল্পনা করে। তো যখন তারা ওই আলো যে বাড়িতে আছে ওই বাড়িতে কাছাকাছি আসার পর দেখে যে এটা আসলে সাধারণ কোনো বাড়ি না, বাড়িটা আসলে একটা প্রসাদ, মানে মোটামুটি যে রাজার যেসব বাড়ি থাকে ওই রকম, কিন্তু বাড়িটা একটু পুরনো, আপনার মোটামুটি হয়তো বা 100-200 বছর হয়েছে, এরকম অনেক পুরনো একটা বাড়ি দেখা যাচ্ছে। তো যেহেতু ভেতরে আলো জ্বলতেছে তাহলে অবশ্যই সেখানে কেউ থাকে। তো তারা যখনই দরজা টোকাবে, তো দরজা টোকার সাথে সাথে দরজা খুলে যায় এবং তারা দেখে যে একজন মুরব্বী টাইপের লোক, মোটামুটি অনেক বয়স হয়েছে, তার চামড়াগুলো ভাঁজ, মানুষের বয়স বেড়ে গেলে যেরকম হয়, এবং মুরব্বীর সাথে আরও একজন মহিলা, সম্ভবত তার স্ত্রী। তো তারা ওই মুরব্বী এবং আমি মুরব্বী বলতেছিলাম, বৃদ্ধ বলতেছি, এবং বৃদ্ধ এবং বৃদ্ধা তারা অনেক খুশি যে তারা মনে হয় যে শত শত বছর ধরে অপেক্ষা করে আছে যে এই 5 জন লোক মনে হয় যে অতিথি হিসেবে তাদের বাসায় যাবে। তো তারা একটু অবাক হয় যে এরা কিভাবে জানে যে তারা এখানে তো আসবে আর কি। তো তারা তো ভুল করে এসেছে। তো তাদেরকে খুবই সাদরে সম্ভাষণ জানিয়ে ওই বৃদ্ধা এবং বৃদ্ধ তাদেরকে বলে যে বাবা আসো আসো, আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করতেছি। তো যাই হোক, তারা একটু কনফিউজ হয়ে যায় যে আসলে এটা কি হচ্ছে। তো রাজপ্রসাদ দেখে তারা একটু অবাক হয়, কারণ এরকম বাড়িতে তারা কখনো যায়নি, এবং বাড়িটা যদিও বাহির থেকে অনেক পুরানো মনে হচ্ছে, কিন্তু ভেতরে আসবাবপত্র, তারপর স্বর্ণ টর্ণ, মানে অনেক দামি দামি জিনিস নিয়ে আর কি মূলত বাড়িটা আর কি অনেক ভরপুর এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে, যেন একটা রাজপ্রসাদ। তো ওই বৃদ্ধা তাদেরকে বলতেছে যে তোমাদের নিশ্চয়ই অনেক খিদা লেগেছে, তোমরা হাত মুখ ধোও, হ্যাঁ তোমাদের জন্য থাকার ব্যবস্থা করেছি। তো ওইখানে যে 5 জন ছিল, ওইখানে একজন মূলত মুরব্বী ছিল এবং বাকি যে 4 জন তারা মূলত একটু যুবক ছিল। তো ওই মুরব্বী ওই বৃদ্ধকে বলতেছে যে আমরা তো মূলত এখানে এসেছিলাম কাজের খোঁজে, আমরা ওই যে বাড়িতে এর আগে আমরা কাজ করেছি ওইখানে আমরা কাজ পাইনি। তো আমরা ওইখানে শুনতে পেরেছি যে পাশের 2-3 গ্রাম পরে আর কি একজন বাড়িতে আর কি কাজের প্রচুর কাজ আছে, তো তারা কাজের লোক খুঁজতেছে। তো আমরা ওইখানে যাচ্ছি, তো ভুলে মূলত আমাদের এখানে আসতে হয়েছে, আমরা আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়েছে, যার কারণে আমরা এখানে আসলাম। তো মনে হয় যে আপনাদেরকে বিরক্ত করলাম, এবং আমরা বুঝতে পারতেছি যে আপনারা হয়তোবা অন্য কারোর জন্য অপেক্ষা করতেছেন। তো বললো না না না, আমাদের বাসায় যারাই আছে তারাই আমাদের অতিথি। তো তোমরা যেহেতু এখানে আসছো, অনেক রাত হয়েছে, তোমরা যেই গ্রামে যাবা, তো ওইখানে কালকে যাই, আজকে এখানে থাকো, তো তোমাদের খেদমত করার জন্য আমরা প্রস্তুত আছি। তো যাই হোক, এখন এই রাতে যেহেতু তারা দেখলো যে ওই রাস্তায় আর কোনো লোককে খুঁজে পাচ্ছে না, তো তারা ভাবলো যে এত সুন্দর বাড়ি, তারা আবার ওই বৃদ্ধা এবং বৃদ্ধ তাদের জন্য অনেক ধরনের খাবার
আয়োজন করতেছে, তাদের থাকার ব্যবস্থাও আছে। তো তারা চিন্তা করলো যে আজকে রাতটা না হয় এখানেই থেকে যাই। তো বৃদ্ধা এবং বৃদ্ধ তাদের জন্য বড় টেবিলে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করলো, এবং খাবারগুলো অনেক রাজকীয় খাবার, আপনার পোলাও, মাংস, বিভিন্ন ধরনের আইটেম তাদের জন্য ব্যবস্থা করছে। এই খাবারগুলো এতদিন তারা নাম শুনছে বা এমনিতে ছবিতে দেখছে বা টিভিতে দেখছে, এরকম খাবার তারা জীবনেও নিজ চোখে দেখেনি। তো তারা অনেক খুশি হয়, এবং তারা তো অনেক ক্ষুধার্ত ছিল, সারাদিন হেঁটেছে, অনেক ক্ষুধার্ত ছিল। তো একজন মানে এমন শুরু হয়েছে যে সবাই যে যেমন ঘাপলে খুপলে খাওয়া শুরু করছে। হ্যাঁ, তো খাওয়ার সময় তারা লক্ষ্য করলো এরকম সুস্বাদু খাবার তারা জীবনেও খায়নি। এবং একটা সময় তারা লক্ষ্য করলো যে এখানে যে মাংসগুলো ছিল, এই মাংসগুলো এত সুস্বাদু। এবং আর একটা জিনিস লক্ষ্য করলো যে মাংসের যে হাড়গুলো, এগুলো তো অনেক শক্ত থাকে, কিন্তু এই হাড়গুলো একদম অনেক নরম। আসলে হাড় যে এত নরম তারা এর আগে কখনো কল্পনাও করেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করলো, এবং খাওয়ার শেষে তাদেরকে এখন তারা তো এখন ঘুমাবে। তো ওই বৃদ্ধা এবং বৃদ্ধ তাদেরকে একটা সুন্দর রুমে নিয়ে গেল, এবং রুমের যে বিছানা এবং পাশেই অনেক সুন্দর সুন্দর দেখা গেল যে অনেক সমূহ আছে, এরকম একটা অবস্থা। তো তারা অনেক খুশি, অনেক আরামের বিছানা পেয়ে সবাই ভাবলো যে ঘুমিয়ে পড়ি। তো তারা ঘুমাবে কি, এই যে এত সুন্দর যে একটা যে পরিবেশ তারা পেলো, এগুলো নিয়ে তাদের আলোচনা করতে করতে অনেকটা সময় পার হলো। তো একটা সময় তারা ঘুমিয়েই পড়লো আর কি। তো ঘুমানোর পর তারা যখন পরের দিন ঘুম থেকে জেগে উঠলো, তো ঘুম থেকে জেগে ওঠার পর দেখলো তারা আর ওই রাজপ্রাসাদে নেই। এরা চারদিকে তাকিয়ে দেখে শুধু কবর আর কবর। তো ওরা অবাক হয়ে যায়, এই যে আমরা গতকাল রাতে এখানে আসলাম, একটা রাজপ্রাসাদ দেখলাম, রাজপ্রাসাদ নেই, এখানে আমরা কবরের মধ্যে কেন? এবং তারা যে রাতে যে খাইছিল না, খাওয়ার পর এখন সকালে যখন ঘুম থেকে তারা উঠলো, দেখলো তাদের পেটের মধ্যে মানে পোকা মনে হয় যে গিরগিট করতেছে, এরকম একটা অবস্থা। মানে পেটের মধ্যে যেন পোকা তাদের মানে নাড় ঘুড়ি খেয়ে ফেলতেছে। তো তারা সহ্য করতে পারতেছে না। তো এই যে কবর এখন কি করবে, যে যেদিকে পাচ্ছে যে মানে কেউ বাথরুম, তাদের বাথরুম সারার জন্য কেউ দূরে গিয়ে বাথরুম করা শুরু করতেছে। এবং বাথরুম করার পর তারা দেখতে পারলো যে আমার সাধারণভাবে যেভাবে মল ত্যাগ করি, ওগুলো মল ছিল না, এগুলো মাটি ছিল। হ্যাঁ, এবং মাটি ছিল, এবং এই হাড্ডি যেরকম হজম হলে যেরকম হয়। তো তারা অনেক অবাক হয়ে গেল, এবং এগুলো তাদের পেট থেকে ময়লাগুলো বের হওয়ার পর তারা এক ধরনের খুবই অস্বস্তি অনুভব করলো, এবং কেউ কেউ বমি করা শুরু করে দিল। তো এখন যেহেতু এটা কবরস্থান, তো এখানে আশেপাশে কাউকে খুঁজে পাচ্ছে না। তো কিছুক্ষণ যাওয়ার পর কিছু মানুষের দেখা পেলো, এবং গতকাল রাতের যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনাগুলো তাদের ওই এলাকার লোকগুলোকে বললো। তো লোকগুলো বললো যে তোমরা যে বেঁচে ফিরছো, এটা তো বিশাল একটা ব্যাপার। আর তোমরা যে সকল খাওয়া খাইছো, এগুলো আসলে কোনো খাবার ছিল না, এগুলো যে কবরে যে কঙ্কালগুলো ছিল বা মাটি ছিল, এগুলোই তোমরা খাইছো। এর আগেও এখানে এরকম অনেক ঘটনা ঘটছে। তো এটাই, এই যে কবরস্থানটা, এই কবরস্থানটা মূলত একটা রাজপ্রাসাদ ভেঙে এই কবরস্থানটা করা হয়েছে। এই রাজপ্রাসাদটা মূলত ওই যে ইংরেজ আমলে যে রাজারা ছিল, এই রাজাদের এই রাজপ্রাসাদ ছিল। তো এই এখন রাজপ্রাসাদটা অনেক পুরানো হওয়ার কারণে আমরা মূলত এই রাজপ্রাসাদটা ভেঙে এখানে কবরস্থান বানিয়েছি। তো যার কারণে ওই রাজপ্রাসাদে এর আগে যারা ছিল, রাজা বা রানী, এই মূলত এরা এখনো মাঝে মাঝে দেখা দেয়, এবং যদি সুযোগ পায় তাহলে, যদি অপরিচিত কাউকে পায় তাহলে তাদের সাথে এরকম কাহিনী করে আর কি। তো লোকগুলো খুবই হতাশ হয়ে যায়, এই যে রাতে তারা মানুষের কঙ্কাল খেয়েছে এবং মাটি খেয়েছে, এটা খুবই ঘৃণিত একটা ব্যাপার স্যাপার। তো তারা আর ওই গ্রামে থাকেনি, এবং তারা সাথে সাথেই তাদের গ্রামের বাড়ি যে কুড়িগ্রাম আছে, কুড়িগ্রামেই চলে আসে। তো মূলত এই ঘটনাটাই আজকে ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন, ওনার নাম কারি আনোয়ার হোসেন। উনি মূলত কোরআন শিক্ষার যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলো পরিচালনা করে থাকেন। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই উনি গিয়েছেন,
বিভিন্ন মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কোর্সগুলো উনি পরিচালনা করেন। দেখা যাচ্ছে যে অনেক বয়স্ক ব্যক্তিরা রয়েছেন যারা একটা সময় কোরআন তেলাওয়াত করতে পারতেন, ভুলে গেছেন। আবার দেখা যাচ্ছে যে অনেকে কোরআন তেলাওয়াত করেন কিন্তু অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন। মূলত এই ব্যক্তিদেরকে নিয়েই এই কোর্সগুলো ওনারা পরিচালনা করেন। কারি আনোয়ার হোসেন হুজুরের মতো আরও অনেক মানুষই আছেন যারা এই ধরনের দ্বীনি কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। আর এর পেছনে যেই মূল বিষয়টা কাজ করে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন, নিজে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তো মূলত এই জায়গা থেকেই এই ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন এই কারি আনোয়ার হুজুরের মতো আরও অনেক মানুষ। আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। তো উনি গিয়েছিলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটা জায়গায়। তো এটা একদম মানে গ্রাম এটা বলা যাবে না, শ্যামনগর যে উপজেলা, এই উপজেলার যেই শহরতলি যেটা বা শহর এলাকা এর ভেতরেই একটা মসজিদে। তো সেখানে মোটামুটি 15-20 জনের একটা ব্যাচ হয়ে যায়, তারা এশার নামাজের পর এই কোরআন শিক্ষাটা করতেন। তো ওইখানে মূলত একজন লোক আসেন। তো উনি মূলত দেখা যাচ্ছে যে যেই বয়সী আর কারি আনোয়ার হুজুরের যে বয়স প্রায় একই বয়স। কারি আনোয়ার হুজুরের বয়স 35 থেকে 40 বছর, ওই সময়ের কথা বলছি 2017 কি 18 সালের কথা আর কি। আর ওই লোকের বয়সও 35 থেকে 40 বছর। তো এনার নাম হচ্ছে এমদাদুল হক, যিনি আর কি এই কোরআন শিক্ষা করতে আসছেন। তার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর কারি আনোয়ার হুজুরের বাড়ি কিন্তু কুমিল্লা জেলার সদর উপজেলারই একটি গ্রামের, সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করার অনুমতি দেননি। তো কথা প্রসঙ্গে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়, জিন নিয়ে আলোচনা হয়। তখন এমন এক রহস্যময় ঘটনা ওই এমদাদুল হক সাহেব উনি এই আনোয়ার হুজুরকে বলেছিলেন, এটার ব্যাখ্যা আনোয়ার হুজুর আর খুঁজেই পান নাই, এটা কি হতে পারে। সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটির সূত্রপাতটাও বেশ রহস্যময়। এই ঘটনাটি মূলত যাদের কাছ থেকে শুনতে শুনতে ওনারা আসছেন, বিশেষ করে এই যে এমদাদুল হক সাহেব, তো উনি কিন্তু একজন সরকারি চাকুরিজীবী। উনি দেখা গিয়েছে যে ছোটবেলায় কোরআন তেলাওয়াত করতে পারতেন, পরবর্তীতে আস্তে আস্তে ভুলে গেছেন। এই জন্যই মূলত এই কোর্সটা উনি করতে আগ্রহী হয়ে এসেছিলেন আর কি। তো ওনার দাদার বাবা, যার নাম হচ্ছে এখলাস উদ্দিন মোল্লা, আর দাদার নাম হচ্ছে আলতাফ উদ্দিন মোল্লা। তো এই এখলাস উদ্দিন যিনি, তো তখন সাল 1920 কি 25 বছর। তখন ওনার বয়সী একজন ব্যক্তি ওই এলাকাতে ছিল, তার নাম হচ্ছে আলহাজ মিয়া। এই আলহাজ মিয়ার বয়স ওই সময় 35-36 বছর। তখন এই এখলাস উদ্দিনের বয়সও 35-36 বছর এরকম আর কি। তো এই আলহাজ মিয়া উনি এই বয়সেও বিয়ে শাদী করেন নাই। গ্রামে দেখা যাচ্ছে যে ওই সময়ের প্রেক্ষাপটে 22-23 বছর হলেই ছেলেরা বিয়ে শাদী করে ফেলে, মেয়েদেরও অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। এই আলহাজ মিয়া বিয়ে শাদী করেন না, কিন্তু একই বয়সী এই যে এখলাস উদ্দিন উনি বিয়ে শাদী করেছেন, ওনার সন্তান হয়েছে। আর ওনার বেশ কয়েকজন সন্তানের মধ্যে একজন সন্তান হচ্ছে এই যে আলতাফ উদ্দিন দাদা, যিনি আলতাফ উদ্দিন দাদার বয়স তখন ছিল হচ্ছে 6 কি 7 বছর। এই আলহাজ মিয়া উনি কিন্তু খুবই পরোপকারী একজন মানুষ, সদালাপী মানুষ, সবার সাথেই গল্পগুজব করতেন, কারো বিপদ দেখলে এগিয়ে যেতেন। কিন্তু সমস্যা হলো উনি বিয়ে শাদী করতে চান না। মানুষজন যখন তাকে নিয়ে মজা করতো যে কিরে আলহাজ মিয়া বিয়ে শাদী করিস না কেন, তখন বলতো আরে ভাই ওসব সংসার টংসার আমার দিয়ে হবে না, আমার ঘুরে বেড়াতে ভালো লাগে। এদিকে আলহাজ মিয়াকে নিয়ে তার মা বাবার চিন্তার শেষ ছিল না, কেননা এই আলহাজ মিয়া ছিলেন তার পিতা মাতার একমাত্র সন্তান, অন্য কোনো ভাই বোন ছিল না। এখন ছেলে এভাবে ঘুরে বেড়ায়, অন্যের বিপদ দেখলে এগিয়ে যায়, সেটা ঠিক আছে, ঘর সংসার করতে সমস্যা কি। তারা ছেলেকে বোঝাতে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় হুজুর কবিরাজের কাছে গিয়েছেন, তদবির নিয়ে ছেলেকে যদি বিবাহমুখী করা যায়, সংসারমুখী করা যায়, কিন্তু কোনোভাবেই আলহাজ মিয়ার উপর এই সমস্ত তদবির কাজ করেনি। সে এসব বিষয়ে কোনো আগ্রহই কখনো দেখায়নি। একবার হয় কি, আলহাজ মিয়া বাড়িতে বলে যায় যে সে কোনো একটা জায়গায় যাবে, কোন জায়গায় যাবে এটা আসলে বলতে পারেননি কেউই। উনি যখন যান ওই রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। এরপর আলহাজ মিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। কেন খুঁজে পাওয়া যায়নি? কারণ ঝড় বৃষ্টি হয়েছিল, ওই রাত্রে ফেরেন নাই। পরে ফিরবেন, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, যেতে যেতে বছর পার হয়ে যায়, আলহাজ মিয়া আর ফেরেননি। এদিকে তার পিতামাতা ছেলের অপেক্ষায় থাকতে থাকতে একটা সময় ধরে নিয়েছিলেন যে তার ছেলে
হয়তোবা আর এই পৃথিবীতে নেই। কেননা ওই রাতে তো ঝড় বৃষ্টি হয়েছে, ওই সময় তো অনেকেই নদী পথে আসা যাওয়া করতো, আর ছেলেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেত, বলে যেত না ঠিক কোথায় যাবে, সে যে কার সাথে মেশে এটাও দেখা যেত না। তার আসলে ওরকম বন্ধু বান্ধব ছিল না, তবে সে সবার সাথেই মিশতো, সবার সাথেই কথা বলতো। মানুষ হিসাবে তাকে কেউ খারাপ বলতে পারবে এরকম খারাপ গুণ তার ছিল না। যেহেতু তার বন্ধু বান্ধব ওরকম ছিল না, সে সবার সাথেই ভালো করে কথা বলতো, কিন্তু নিজের একান্ত বিষয়গুলো কারোর সাথে শেয়ার করতো না। এই কারণে সে কোথায় গিয়েছে, কি হয়েছে কেউ বলতে পারে না। এত বছর হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বছর পার হয়ে আরও অনেকগুলো বছর হয়ে গেছে, আলহাজ মিয়ার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তার পিতামাতা বার্ধক্যে চলে যায়, বার্ধক্যজনিত কারণেই ওনারা মারা যান। প্রথমে ওনার পিতা মারা যান, পিতা মারা যাওয়ার সম্ভবত সপ্তাহখানেক পর ওনার মা মারা যান। যেহেতু ওনাদের দেখাশোনা করার কেউ ছিল না, অসুস্থ হয়ে গেলেও একজন অসুস্থ হলে যে আরেকজন সেবা যত্ন করবে, তিনিও তো বার্ধক্যে চলে গেছেন। তো এভাবে কিন্তু দুজনই খুবই অল্প সময়ের ব্যবধানে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আলহাজ মিয়ার আর কোনো খোঁজ খবর নাই। আর আলহাজ মিয়া কোথায় গেছেন, কি হয়েছে, আগে এরকম হতো যে মানুষ বাইরে গেছে, ডাকাতের খপ্পরে পড়েছে, ডাকাত তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে বা সমুদ্রে ফেলে দিয়েছে, এরকম কিন্তু হামেশাই আগে হতো। এখনো যে হয় না তা কিন্তু না। এই ধরনের মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যেত না। আলহাজ মিয়ার মা বাবা কিন্তু বিভিন্ন হুজুর কবিরাজের কাছে গিয়েছিলেন যে তার ছেলে কোথায় আছে, কি আছে। বিভিন্ন হুজুর কবিরাজ এতটুকুই বলেছিলেন যে তার ছেলে জীবিত আছে না মারা গেছে, এই বিষয়ে তারা কিছুই বুঝতে পারছে না। তাদের অনুগত জিনেরাও কোনো তথ্য এনে দিতে পারেনি সে আসলে কোথায় আছে। মারা গেলেও তো বলবে যে না সে মারা গেছে, তাও বলতে পারেনি। এই কারণে এক ধরনের এক অনিশ্চিত জীবন নিয়েই যে তাদের আসলে কি হবে, এই বৃদ্ধা দুইজনের, তার ছেলে কি আর কখনো আসবে, তার ছেলে কি তাদের খেদমত করবে, এরকম একটা অনিশ্চয়তা নিয়েই তারা জীবনটা পার করে ফেলেছেন। আলহাজ মিয়ার আর কখনো খোঁজ খবর পাওয়া যায়নি। এটা নিয়ে কিন্তু অন্য মানুষদের চিন্তাও ছিল না, যেহেতু তার অন্য ভাই বোনও নাই, আর ওরকম আত্মীয় স্বজনও ছিল না। আর কে কার খোঁজ খবর রাখে, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই আলহাজ মিয়ার সাথে মাঝে মাঝে কথা হতো এই এখলাসউদ্দিনের। এই এখলাসউদ্দিন উনি যখন আলহাজ মিয়ার সাথে কথাবার্তা বলতেন, তখন তার ছেলে এই যে দাদা আলতাফউদ্দিন উনি দেখতেন। আলতাফউদ্দিনের মাথায় মাঝে মাঝে হাত বুলিয়ে দিতেন এই আলহাজ মিয়া, আর হাসতেন। মাঝে মাঝে কিছু কিনেও দিতেন, মিষ্টি জাতীয় কিছু। সেই হিসাবে এই আলতাফউদ্দিন দাদা উনি কিন্তু আলহাজ মিয়াকে একদম ছোটবেলা থেকেই খুব ভালো করে চিনতেন, তার চেহারাটা তার খুবই ভালো করে মনে ছিল। এভাবে হারিয়ে গেছেন এই বিষয়টা আলতাফউদ্দিন দাদাও ওই শিশু বয়সেই মেনে নিতে পারে, তার মনের মণিকোঠায় একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। যাই হোক, সময়ের সাথে মানুষ অনেক কিছুই ভুলে যায়, বহু বছর হয়ে যায়। একদিন হয় কি, এই যে দাদার বাবা মানে আলতাফউদ্দিন দাদার বাবা এখলাসউদ্দিন সাহেব, উনি মোটামুটি 60-এর দশকের কোন একটা সময়, তখন তো তারও অনেক বয়স হয়ে গেছে, প্রায় এই ঘটনার 40-45 বছর পর, তার বয়সও তখন 80-র কাছাকাছি। তো উনি ওই সময়ে দর্শনা রেলওয়ে স্টেশনে গিয়েছেন কোনো একটা কাজে। তখন উনি হঠাৎ করে ওই স্টেশনে একজন ব্যক্তিকে দেখতে পান। উনি দেখে প্রথমে থমকেছেন, জানে এই লোকটাকে। উনি দেখেন যে এটা আর কেউ না, সেই আলহাজ মিয়া। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, এই যে আলহাজ মিয়া, ওনার বয়সের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এখন থেকে প্রায় 40-45 বছর আগে আলহাজ মিয়া যেরকম যুবক ছিলেন, এখনো একই রকম। আলহাজ মিয়াকে দেখে উনি তো অবাক হয়ে যান, কারণ ওনার বয়স 80-এর কাছাকাছি হয়ে গেছে, অথচ আলহাজ মিয়া এখনো ইয়াং। উনি চোখে ভুল দেখছেন না তো? যেহেতু বয়স 80-এর কাছাকাছি হয়ে গেছে, চোখে উনি কম দেখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু না, তখনও কিন্তু উনি একদম মানে কোনো ধরনের চশমা ছাড়াই পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতেন, সবকিছু ভালো করে দেখতেন। এটা তো তার ভুল দেখার কথা না। তো উনি কি করলেন, তার পিছু নিলেন যে এ লোকটা কোথায় যায়। দেখলেন যে হেঁটে হেঁটে স্টেশনের পাশ দিয়ে কোথায় যেন যাচ্ছে। পিছন থেকে ডাক দিলেন, হে আলহাজ মিয়া। যেই না এক ডাক দিয়েছে, সাথে সাথে নাকি আলহাজ মিয়া ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর আলহাজ মিয়া বেশ চমকে যায়, কিরে আমাকে ডাক দিল কে? তো চোখাচোখি হয়। চোখাচোখি হওয়ার পরই ওই আলহাজ মিয়া হাত দিয়ে ইশারা করে যে তুমি ভালো আছো। আমরা অনেক সময় হাত দিয়ে ইশারা করে বলি না যে ভালো আছো কিনা, এরকম বোঝা যায় কিন্তু দূর থেকে।
তখন এই এখলাসউদ্দিন উনি বলেন যে হ্যাঁ ভালো আছি, উনি কাছে ডাকেন, কারণ এখলাসউদ্দিন ওনার তো বেশ বয়স হয়ে গেছিল, যার কারণে উনি আবার ওই যে আলহাজ মিয়ার কাছে যাবেন, এই জন্য উনি ডাক দেন হাতের ইশারা করে। কিন্তু হয় কি, ওই আলহাজ মিয়া হাতের ইশারায় না করে দেয়, না করে দিয়ে দ্রুত কোথায় যেন চলে গেল সে। এদিকে ওই এখলাসউদ্দিন সাহেব বলছে, এই দাঁড়া দাঁড়া রে, দাঁড়া আমি আসতেছি, দাঁড়া। উনি কষ্ট করে এগিয়ে গিয়ে আর আলহাজ মিয়ার সন্ধান পেলেন না। বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে একটু আগে একটা লোক ছিল চলে গেল, আপনারা কি তাকে দেখেছেন, তাকে চেনেন? কেউ কিছু বলতে পারেনি। চেহারার বর্ণনা দিয়েছে কিন্তু কেউ কিছু বলতে পারেনি ওখানে। আর দর্শনা স্টেশনে তো উনি গিয়েছেন একটা কাজে, ওখানে ওনার কোনো আত্মীয় স্বজনও ছিল না, যার কারণে আত্মীয় স্বজনদের কাছে বলে আসবেন যে এরকম একটা লোককে দেখলে তোমরা একটু খোঁজ খবর দিও। আর এটা একটা অদ্ভুত ব্যাপার না? এটা যদি মানুষকে বলেন, মানুষ তো হাসাহাসি করবে। উনি বাড়িতে ফেরত এসে ওনার ছেলে আলতাফউদ্দিন দাদাকে বলেছিলেন যে আমি তো আলহাজ মিয়াকে দেখছি। তো ওই যে ছোটবেলায় দাদা উনি দেখেছেন, ওনার কিন্তু তখনও মনে ছিল। ওই সময়ে ওনার বয়স 5, 6, 7 এরকম ছিল, প্রায় 40-45 বছর পর। ওনার বয়স তো ওই 5, 6, 7 যদি 40-45 বছর পরে ধরি, তাহলে যদি 7 বছর ধরি, তাহলে তার বয়স হয়েছে কত? তার বয়স হয়ে গেছে 52 বছরের মতো। তো এই বয়সেও কিন্তু ওনার মনে ছিল আলহাজ মিয়ার কথা। তখন উনি বলেন যে আরে আব্বা, আপনি কি না কি দেখছেন, আপনার তো বয়স হয়ে গেছে, মনে হয় চোখে ভুল দেখেছেন। তখন বলে, আরে বয়স হয়ে গেছে বলে আমি এত ভুল দেখি না, বিষয়টা কেমন যেন মনে হয়, ছেলেটা হঠাৎ করে হারায় গেল আর কখনো আসলো না, বিষয়টা কেমন কেমন না। তো এই এখলাসউদ্দিন সাহেবের কথা আলতাফউদ্দিন দাদা উনি শুনলেন, তার বাবাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু উনি কিন্তু ওভাবে বিষয়টা আমলে নেননি, যদিও পরিবারের সদস্যরা এই বিষয়টা আলোচনা করেছিলেন। তো এরপরে হয় কি, এই যে আলতাফউদ্দিন দাদা, তো উনি 1980-82 সালের দিকে উনি খুলনা থেকে, যে রকেট স্টিমার যেটা আমরা বলি, যে প্যাডেল চালিত স্টিমার যেগুলো, এখন তো এগুলো চলে না, ওই সময় এই বাগেরহাট খুলনা থেকে বরিশাল হয়ে চাঁদপুর হয়ে কিন্তু সদরঘাটে আসতো। উনি একদিন খুলনা থেকে এই রকেট স্টিমারে উঠেছেন, উদ্দেশ্য হচ্ছে যে উনি ঢাকাতে আসবেন। তো উঠেছেন, তখন ওনার মনে পড়ে, মানে ওনার যতটুকু স্মরণে আসে, যে উনি তখন বরিশাল পার হয়ে আসছেন। বরিশাল পার হয়ে আসছেন, তখন তো আসতে অনেক সময় লাগতো, কয়েকদিন লাগতো, আস্তে 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 আগাতো। এখনকার লঞ্চের মতো তো এত স্পিড এগুলোর ছিল না, তখন তো কয়লা চালিত ছিল, তখনও কিন্তু এই রকেট স্টিমার ইঞ্জিনগুলো ডিজেল চালিত হয়নি, কিছু কিছু হয়তো বা হয়েছিল তখন, কিন্তু কয়লা চালিতই ছিল বেশি আর কি। আস্তে আস্তে আসতো। উনি হঠাৎ করে এক রাতের বেলা একটা দৃশ্য দেখেন, তা হচ্ছে খুব পরিচিত একজন মানুষ মনে হচ্ছে, সে শুয়ে আছে, মাথাটা বের করা, শরীরের উপর একটা কাঁথা জাতীয় জিনিস দেওয়া, যেহেতু স্টিমারে আসতে গেলে ডেকের উপরে শুয়ে আছে, বাতাস তো লাগে, যদিও তখন গরমকাল ছিল, বাতাসের কারণে হয়তো বা উনি গায়ে কোনো একটা চাদর দিয়ে রেখেছিলেন। তো এই লোকটাকে দেখে না ওনার খুব পরিচিত লাগে, যে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, এরকম চিন্তা করছেন, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন মনে হলো যে আচ্ছা, এই লোকটার চেহারা দেখে এই আলহাজ মিয়ার মতো মনে হয়, সেই ছোটবেলায় দেখছেন, তো এখন তো ওনার কত বয়স হয়ে গেছে। আর ওনার বাবার কথা, অর্থাৎ এই যে এখলাসউদ্দিন সাহেবের কথা মনে পড়ে, যে আমার আব্বাও তো দর্শনা স্টেশনে দেখছিল একই বয়সে, কিন্তু এখন চেহারা দেখি যে সেই একই বয়স, আমি 5-6 বছর বা 7 বছর বয়সে যেরকম দেখছি, এখনো দেখি একই বয়স, এটা কিভাবে সম্ভব? আমার অনেক বয়স হয়ে গেছে আর এর একই রকম বয়স, এটা কিভাবে সম্ভব? না, এ মনে হয় অন্য কেউ, আমার ভুল হচ্ছে। এই বলে উনি ওখান থেকে চলে যান। চলে যাওয়ার পর হয় কি, উনি কোন একটা ব্যালকনিতে বসেছিলেন ওই স্টিমারের, আরো লোকজন ছিল তখন, এদিকে তখন কিন্তু রাত হয়ে গেছে আর কি, বা সন্ধ্যা পার হয়ে গেছে, রাত আনুমানিক কয়টা একটা জানা যায় না, তবে রাত ছিল আর কি। হঠাৎ করে ওনার মাথার উপর কে যেন হাত বুলাচ্ছে, মানে এমনভাবে হাত বুলাচ্ছে মনে হচ্ছে হাতটা মাথার উপর মালিশ করে দিচ্ছে। মনে হলো যে এই মালিশটা তার মাথায় এক অন্য রকমের প্রশান্তি দিচ্ছে। প্রথম কয়েক মিনিট তো উনি আসলে মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকানি নাই যে ওনার মাথায় কে হাত বুলাচ্ছে, মানে এতটা প্রশান্তি উনি অনুভব করছিলেন। বেশ কিছুক্ষণ পর ওনার একটু সেন্স আসে যে আসলে তো একটু পিছন দিকে তাকিয়ে দেখার দরকার, কে আমার মাথায় হাত বুলায়।
তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য। ওই যে যেই ব্যক্তিকে উনি শুয়ে থাকতে দেখেছিলেন, যাকে আলহাজ মিয়া বলে মনে হয়েছিল, এই ব্যক্তিটা ওনার মাথায় হাত বুলাচ্ছে এবং মৃদুভাবে হাসছে। এটা দেখার পর উনি বলে ওঠেন, আলহাজ মিয়া কাকা। এ কথা শোনার পর মুখের হাসিটা আর একটু স্ফীত হয়, মানে একটু বেড়ে যায়। এরপরেই এই আলহাজ মিয়া কি করেন, এক সাইডের করিডোর দিয়ে কোথায় যেন চলে যান। এদিকে এই আলতাফউদ্দিন দাদা, উনি তো লাফ দিয়ে উঠেছেন, লাফ দিয়ে উঠে আবার তার পিছু পিছু যাওয়া শুরু করছেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পুরো স্টিমার খুঁজে এই আলহাজ মিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। এই নদীর মধ্যে উনি কোথায় যাবেন, কোথাও না কোথাও তো আসেন স্টিমারেরই। উনি অনেক খোঁজাখুঁজি করেছেন। শুধু তাই না, যেই স্থানে অর্থাৎ ডেকের যেই স্থানে এই আলহাজ মিয়াকে উনি শুয়ে থাকতে দেখেছেন, তার আশেপাশের যাত্রীদেরকে উনি কিন্তু দেখেছেন, জিজ্ঞেস করেছেন। যারা ওনার পাশে শুয়েছিল তারা বলে, না তো এরকম কোনো ব্যক্তিকে তো খেয়াল করিনি। এমনকি ওখানে যারা ডিউটিরত লোক, ওই স্টিমারে যারা চাকরি করতেন, তাদেরকেও জিজ্ঞেস করেছেন। তারা বলে, না তো এরকম কোনো লোকের কথা তো আমাদের স্মরণে আসে না। যদিও অনেক লোক উঠছে, সবার চেহারা তো মনে থাকে না, কিন্তু এরকম কোনো লোকের কথা তো মনে পড়ছে না যে আমরা দেখেছি। এদিকে উনি যখন ওই ব্যালকনিতে বসেছিলেন, ওনার থেকে কিছুটা দূরে আরও কয়েকজন লোক বসেছিল। তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে, আচ্ছা, আমার মাথায় একজন হাত বুলাচ্ছিল, এই লোকটা কোথায় আছে এই স্টিমারের, বলতে পারেন? তখন বলে যে, না, আমরা তো কাউকে দেখলাম না, আপনাকে তো একাই বসে থাকতে দেখলাম, তারপর দেখলাম যে আপনি ঘাড় ঘুরিয়ে কি জন্য পিছন দিকে তাকিয়ে দেখলেন, এরপর উঠে চলে গেলেন, এরকমই তো আমরা দেখলাম, এছাড়া তো কোনো মানুষকে দেখিনি। এ কথা শোনার পর এই আলতাফউদ্দিন দাদা বেশ অবাক হন। তখন উনি একটা অদ্ভুত সিদ্ধান্ত নেন। সেটা হচ্ছে, উনি এই আলহাজ মিয়ার একটা ছবি আঁকাবেন। এই চিন্তা করে উনি তৎকালীন বাংলাদেশে বেশ কয়েকজন নাম করা চিত্রশিল্পীর সাথে যোগাযোগ করেন, যারা কথা শুনে অর্থাৎ তার মুখের বর্ণনা শুনে ছবি এঁকে দিতে পারবে। এরকম বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করেন। তারা কিছু ছবি আঁকে, কিন্তু কোনো চেহারাই ওই আলহাজ মিয়ার মতো হচ্ছিল না, সেভাবে হচ্ছিল না। হয়তো বা 25% বা 30% মেলে বড় জোর, এরপর আর মেলে না। এখন এটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে কিভাবে এটা মেলানো যায়। তখন কলকাতার একজন শিল্পী আসছিলেন, তখন মাঝে মাঝেই তারা আসতেন, তার পরিচয় মানে ওইভাবে খোঁজ খবর করেছিলেন যে কারা ভালো। কলকাতার কয়েকজন শিল্পী আসছিলেন, যারা চিত্রশিল্পী, তাদের সাথে আলোচনা করেছিলেন। এদের মধ্যে একজন, উনি এই বর্ণনা শুনে ছবি আঁকার পর মোটামুটি 80% নাকি মিলে গিয়েছিল, এমনটাই এই আলতাফউদ্দিন দাদা বলেছেন যে 80% মিলে গিয়েছিল। পুরোপুরি না মিললেও এই 80% ছবি দেখেই অনায়াসে তার যে চেহারা, এটা বলে দেওয়া যায় যে কেমন ছিল। তো ওই সময় এই চিত্রশিল্পীকে উনি বেশ মোটা অঙ্কের টাকাই দিয়েছিলেন। তো যাই হোক, এই ছবিটা উনি বাড়িতে নিয়ে আসেন আঁকানোর পর। তখন তো তারও ছেলেপেলে অনেক বড় হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে। তখন উনি আর কি বলেছিলেন যে, এই যে এই আলহাজ মিয়া, তাকে আমি দেখেছিলাম, এক রহস্যময় চরিত্র, তাকে মাঝে মাঝে দেখা যায়, আমার বাবাও দেখছে, আমিও দেখলাম। আমার বাবা দেখে দর্শনা রেলওয়ে স্টেশনে, আমি দেখলাম স্টিমারের ভিতরে, নদীর মধ্যে কোথায় হারাই গেল। মনে হয় এ সাধারণ কোনো লোক না, এই জন্য একটা ছবি তৈরি করে রাখলাম, যদি তোমরা পরবর্তী দেখো তখন যাতে শনাক্ত করতে পারো। তোমরা তো আর এদেরকে দেখো নাই। এদিকে যে আলতাফউদ্দিন দাদার যিনি ছেলে, তার বেশ কয়েকজন ছেলের মধ্যে সবার ছোট ছেলে হচ্ছে যিনি ঘটনাটি দিয়েছেন, ইমদাদুল হক সাহেব। তো উনি বলেছেন যে, সরি, আমি একটু ভুল বললাম, যে আলতাফউদ্দিন দাদার যিনি ছেলে, সেটা হচ্ছে এই এলাহি বক্স, যিনি হচ্ছে ইমদাদুল হক সাহেবের বাবা। উনি কিন্তু বয়সের কারণে তো তার দেখা সম্ভবই না আলহাজ মিয়াকে, তবে ছবিটা দেখেছিলেন। ব্যাপারটা হয় কি, যে এই ছবিটা যখন বাড়ির একটা জায়গায় রাখা হয়েছিল, টানানো হয়নি। কারণ হচ্ছে এই টানালেই বিভিন্ন লোকজন আসতো, এই ছবিটা কার, তখন অনেক ব্যাখ্যা করতে হতো। তখন অনেকেই এনাদেরকে বলতেন যে মাথায় মনে হয় কোনো সমস্যা হয়েছে, এই জন্য এরকম একটা ছবি আঁকায় নিয়ে আসছে, যার কোনো হদিসই নাই। এরকম একটা চিন্তা ভাবনা করে ছবিটা আঁকাইছে, তো আঁকাইছে, আবার টানায় রাখছে। তো এই ধরনের মানুষ যখন কথাবার্তা বললো নিজেদের আত্মীয়দের মধ্যেই, পাগল বলে সম্বোধন করবো, তখন বাড়ির লোকজন চিন্তা করে, ধুর, এই একটা উদ্ভট ছবি নিয়ে একটা ঝামেলা, মানুষের কথা শুনতে হয়। তখন ওরা ছবিটা খুলে ঘরের কোনো একটা স্টোর রুমে রেখে দিয়েছিলেন। ওনাদের ওই বাড়িটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, বহুকাল ওখানে ছিল।
কালের বিবর্তনে দাদার বাবা এখলাসউদ্দিন সাহেব উনি মারা গেছেন, আলতাফউদ্দিন দাদা মারা গেছেন। এরপর যে এলাহি বক্স, উনার হঠাৎ করে স্বপ্নের মধ্যে একটা সমস্যা শুরু হয়ে গেল। তা হচ্ছে উনি অদ্ভুত চেহারার একটা মানুষকে দেখতে পান। 35-36 বছর বয়স হতে পারে। অদ্ভুত চেহারার একটা মানুষ যাকে উনি চেনেন না। তার মনটা খুব খারাপ, মনে হচ্ছে সে কিছু বলতে চায়। কি বলতে চায়? কথা বলে না, ইশারায় কিছু একটা বলতে চায়। এরকম মাঝে মাঝে উনি স্বপ্ন দেখেন, তবে স্বপ্নের বিষয়টা নিয়ে কাউকে বলেননি। এভাবে সপ্তাহে 1 বার বা 2 বার, মাসের মধ্যে এরকম বেশ কয়েকবার, যদি হিসাব করি সপ্তাহে 1-2 বার, কয়বার হয় এরকম আর কি উনি দেখলেন। এভাবে কয়েক মাস যখন দেখলেন তখন ওনার একটু টনক নড়ে, আমি একই জিনিস বারবার কেন দেখি, এই লোকটাকে আমি কোথায় যেন দেখেছি বলে মনে পড়ে, কিন্তু মনে আসলে আসে না। উনি চেষ্টা করেন মনে করার জন্য, কিন্তু আসে না। এইভাবে চিন্তা করতে 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 একটা সময় হয় কি, ওনাদের যেই ঘর, অর্থাৎ যে পুরনো বাড়িটা ছিল, এই বাড়িটা ওনারা নতুন করে তৈরি করবেন। অর্থাৎ এখন যেভাবে ফ্ল্যাট বাড়ি আকারে তৈরি হয় আর কি, ওইখানে ওভাবে তৈরি করবেন বলে সিদ্ধান্ত হয়। কেননা তাদের যে সমস্ত আত্মীয় স্বজন, বিশেষ করে তার শরিক যেগুলো আছে আর কি, তারা অনেকেই জায়গা জমি বিক্রি করে দিয়ে চলে গেছেন। ওনারা যেটা পেয়েছেন ওই পুরনো বাড়ি অন্যান্য ভাইদের কাছ থেকে তারাও কিনে নিয়েছেন, যে এইখানে আমরা একটা করতে চাই। কিছু কিছু ভাইরা দেখা গিয়েছে যে তারা অনেকে দেশেই থাকেন না, বিদেশে সেটেল হয়ে গেছেন আর কি, তারা আর আসবে না। তখন তারা ভাইকে অনুমতি দেয় যে ঠিক আছে এখানে একটা কিছু করা যেতে পারে। তখন এই যে এলাহি বক্স, উনি ওখানে একটা বাড়ি নির্মাণ করেন 3 তলা বিশিষ্ট। তখন উনি বাড়ি নির্মাণ শুরু করেছেন, তখন ওই স্টোর রুম যখন ভাঙাভাঙি চলছে, অনেক জিনিসের মধ্যে একদম প্রায় নষ্ট হয়ে যাওয়া একটা ছবি আবিষ্কৃত হয়। এটা কিন্তু ওই লেবাররা ফেলেই দিচ্ছিল। ওই ছবিটার দিকে ওনার যখন নজর গিয়েছে, তারা হচ্ছে বিশেষ করে লেবাররা বলছে এটা কার ছবি, আপনাদের কারো ছবি কিনা, আমরা ফেলে দিচ্ছি এটা। তো ওনার যখন ওই ছবির দিকে নজর গিয়েছে, তখন উনি থমকে গেছেন, আরে এই ছবিটা পরিচিত পরিচিত লাগে। তখন হচ্ছে রহস্যের জট খোলে, আরে এই ছবির মানুষটাকেই তো মনে হয় আমি স্বপ্নে দেখি, কিছু একটা বলতে চাই। উনি যখন এই ছবিটা ফেলো না, ছবিটা রাখো, তখন ছবিটা উনি সুন্দর করে নিজের হাতে মুছে ঘরের একটা জায়গায় রাখেন, টানান নাই দেয়ালে, কিন্তু একটা জায়গায় রাখেন। ওই রাতে উনি একটা রহস্যময় স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই লোকটা প্রথমবারের মতো ওনার সাথে কথা বলছে, এসে বলে যে তোমাদের বাড়িতে আমার একটা জিনিস আছে, এই জিনিসটা সমুদ্রে ফেলে দিবা। তখন উনি স্বপ্নের মধ্যে বলতেছেন যে কি আছে বলেন তো? বলে আমার একটা ছবি আছে, তোমার বাবা তৈরি করেছিল, এটা কাজটা উনি ভালো করেন নাই, তবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এইভাবে আমার ছবি আঁকাটা উচিত হয়নি, তুমি ছবিটা সমুদ্রে ফেলে দিবা। এমন একটা জায়গায় যেটা খুব গভীর, মানে সমুদ্রের গভীরতম অংশে ফেলে দিতে হবে, এমন একটা কথা বলেছিলেন আর কি। এই কথা যখন স্বপ্নের মধ্যে বলা হলো, এবং এটাও বলে দেওয়া হলো যে এরপর আমি কিন্তু আর কখনোই তোমার স্বপ্নে আসবো না, তবে তোমার কাছে একটাই অনুরোধ, এই কাজটি তুমি করবে। তখন স্বপ্নের মধ্যেই এই এলাহি বক্স সাহেব উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা করব। এরপর ওনার যখন ঘুম ভেঙে যায়, উনি সিদ্ধান্ত নিলেন এই ছবিটা উনি ফেলে দেবেন। কোথায় ফেলবেন? সমুদ্রের গভীরতম স্থানে। আর গভীরতম স্থান হচ্ছে, বিশেষ করে বঙ্গোপসাগরের কথা যদি চিন্তা করি, তাহলে সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ডে পৌঁছানো কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। যে সময়টার কথা বলছি, এই সময়টাও কিন্তু বলা চলে যে 1995 সালের দিকে হবে, বা আর কিছুটা পরেও হতে পারে, নির্দিষ্ট করে সাল তারিখ বলা যাচ্ছে না। তখন উনি এই সোয়াচ অফ নো গ্রাউন্ডে গিয়েছিলেন। সোয়াচ অফ নো গ্রাউন্ডে যাওয়ার জন্য বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং নির্দিষ্ট কিছু সময় রয়েছে, না হলে তো সমুদ্র উত্তাল থাকে, ওখানে যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। তো উনি গিয়েছিলেন, ওখানে গিয়ে উনি ওই ছবিটা ফেলে দিয়েছিলেন। ছবিটা যখন ফেলেছিলেন, উনার মধ্যে একটা অদ্ভুত বেদনা কাজ করছিল, যে হারে এই মানুষটার চেহারা এখন থেকে চিরতরে হারিয়ে যাবে, তাকে স্মরণ করার মতো আর কোনো লোক হয়তো থাকবে না। এই বেদনা নিয়ে উনি যখন ছবিটা ফেললেন, তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার, সমুদ্রের ঢেউয়ে ছবিটা কিছুক্ষণ ভেসে থাকার কথা, ওইটার ফ্রেমটা ছিল কাঠের। কাঠ ভেসে থাকবে এটাই স্বাভাবিক, আর ছবিটা অনেক ভারীও ছিল না, কিন্তু উনি যখন ছবিটা ফেলে দিলেন, মনে হলো পাথরের মতো কিছু একটা পানির উপর পড়লো, আর জিনিসটা খুবই দ্রুততার সাথে সমুদ্রের এই নীল পানির অতল গহ্বরে চলে গেল। উনি বেশ অবাকই হলেন, ছবিটা এভাবে হারিয়ে গেল।
ভেসে থাকার তো কথা, কিছুটা সময় হলেও ডুবতে পারে, কিন্তু কাঠের জিনিসটা এভাবে ডুবে যাওয়ার কথা না, কিন্তু এটা এভাবেই ডুবে গিয়েছিল। উনি যখন বাড়িতে ফেরত আসেন, ফেরত এসে সবাইকে বলেন যে এই ঘটনা, আমি ছবিটা ফেলে দিয়েছি। উনি পূর্বে অবশ্য কারোর সাথে ওভাবে শেয়ার করেন নাই, উনি ওনার স্ত্রীর সাথে শেয়ার করেছিলেন যে আমি তো এরকম একটা কাজে যাচ্ছি। ওনার স্ত্রী মানা করেছিলেন, তারপর যখন স্বপ্নের কথাটা ভালো করে বুঝাইলেন তখন ওনার স্ত্রী অনুমতি দিয়েছিলেন, গেলেন। কারণ ওনার স্ত্রীর একটা আতঙ্ক ছিল মনের মধ্যে যে এরকম একটা ব্যাপার, প্যারানর্মাল ব্যাপার, সমুদ্রে যাবে, না জানি আল্লাহ কোন বিপদ দেয় বা অন্য কোনো সমস্যা হয় কিনা, এই চিন্তা থেকে উনি মূলত যেতে দিতে চাচ্ছিলেন না। তারপরও উনি যেতে দেন আর কি। সহি সালামতে উনি ফেরত আসেন। ফেরত আসার পর উনি এই বিষয়গুলো সবাইকে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে, বংশ পরম্পরায় এরকম একটা বিষয় আসছে। যদিও বা তাদের বংশের অনেকে এই বিষয়টা টুকিটাকি জানতেন, কিন্তু ছবিটা হারিয়ে যাওয়ার পর বলতে যখন ছবিটা ওনারা নামিয়ে রাখেন, নামিয়ে তারপর স্টোর রুমে পাঠিয়ে দেন, এরপর থেকে আসলে এটা নিয়ে কারো তো মাথা ব্যথা ছিল না। এরপর নতুন করে আলোচনায় আসে। আসলে এখানে সবচেয়ে রহস্যময় ব্যাপার হচ্ছে এই আলহাজ মিয়া উনি কোথায় হারিয়ে গিয়েছিলেন। উনি এত বছর পরেও একই রকমের বয়স, একই রকম অবস্থা, কিভাবে ওইটা ধরে রাখলেন? উনি কি আদতে জীবিত ছিলেন নাকি মারা গেছেন? জীবিত যদি থেকেও থাকেন তাহলে তার এই বয়সের রহস্যটা আসলে কি? উনি কিন্তু মাঝে মাঝে এই পরিবারের লোকদের সাথে দেখা দিয়েছেন, নাকি কাকতালীয়ভাবেই দেখা হয়ে গেছে এটা বলা যায় না। তবে ওনার যেই ছবিটা আঁকা হয়েছিল এটা উনি পছন্দ করেননি, এটা নিশ্চিত। যার কারণে উনি যখন হয়তোবা ফিল করেছিলেন বা দেখেছিলেন যে ছবিটা নামিয়ে ফেলা হয়েছে, তারপরে এটা নিয়ে হয়তোবা আর এই আলতাফ দাদা উনি স্বপ্ন দেখেন নাই। পরবর্তীতে হয়তোবা কোনোভাবে খবর এসেছিল যে বাড়িটা নির্মাণ কাজ হচ্ছে, ছবিটা আবার পাওয়া যেতে পারে, তার আগ থেকে উনি স্বপ্ন দেখা শুরু করেছেন। এই যে এলাহি বক্স যিনি, এগুলো সবই এক রহস্যে ঘেরা কথা। এটা যদি সত্যতা যাচাই করতে বলা হয়, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই যে এলাহি বক্স সাহেব, উনিও কিন্তু এখন পৃথিবীতে নেই, উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এভাবেই এই এলাহি বক্স থেকে শুরু করে নিয়ে যারা যারা এই আলহাজ মিয়াকে দেখেছিলেন তারা কেউই এখন আর নাই। আলহাজ মিয়ার আত্মীয় স্বজনরাও তো নাই, আগে থেকেই নাই। উনি যদি বিয়ে শাদী করেন নাই, তার কোনো সন্তানাদিও ছিল না। এখনো কি আলহাজ মিয়া জীবিত আছেন? থাকলে কোথায় আছেন?